তো যেটা হলো তোমাদের তো পরীক্ষাটা মানে দিচ্ছ, সবার আগে তোমরা দিচ্ছ পরীক্ষা, তোমরা D1 গ্রুপ, তাই না? তোমরা জি তো স্যার। D1 গ্রুপ, ওকে। তো তোমাদের পরীক্ষাটা যেটা হবে সেটা হলো তিনটা পার্ট থাকবে, কেমন? প্রথম পার্টটা স্ট্যাটিস্টিক্স। আমি ওগুলি বলছি বোধহয়, স্ট্যাটিস্টিক্স 10টা মেজারমেন্ট তোমরা ওখানে ওইটা ডাটা দিয়ে দিব, ডাটা থেকে তুমি মানটা বের করবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, কেমন? তো ধর স্ট্যাটিস্টিক্স তুমি বের করবা মিন ভ্যালু, অ্যাভারেজ মিন, যেটা এরিথমেটিক মিন, তারপর বলছি জিওমেট্রিক মিন, তারপর বলছি হারমোনিক মিন, নাম্বার 4 মিডিয়ান, নাম্বার 5 মোড, নাম্বার 6 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নাম্বার 7 ভ্যারিয়েন্স, নাম্বার 8 কোরিলেশন, নাম্বার 9 ইন্টারসেপ্ট অ্যান্ড স্লোপ, এন্ড নাম্বার 10 হলো ট্রেন্ড ভ্যালু। এই 10টায় 10 মার্ক থাকবে। এবং এগুলিতে ডেটা সেট দেওয়া থাকবে, ওই যে যেভাবে ক্লাসে আমি দেখিয়েছি ওইরকম ডেটা সেট। তার থেকে তুমি জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে রেজাল্ট বের করে দিবা। এবং তোমাদেরকে আহ, একটা করতে হবে, তোমাকে একটা সফট কপি, এই এক্সেল একটা ফাইল তুমি ওপেন করবে তোমার আইডি নাম্বার দিয়ে। হুম। এবং সেটার মধ্যে এই জিনিসগুলো তুমি করবে, করে সেটা দেখাবে। আর রেজাল্ট গুলো একটা যে আমি যে কোশ্চেন দিব সেই কোশ্চেনের নিচেই তোমার আনসার থাকবে, আনসারটা সেখানে লিখে দিবে। হ্যাঁ, যেমন ধরো তুমি মিন পেলে, এরিথমেটিক মিন বেরিলভ, এরিথমেটিক মিন ধরো আছে এটা 25, তুমি লিখে দিলে 25। হ্যালো। হ্যাঁ। হ্যালো, কি শোনা যাচ্ছে? স্যার, এটা কি মানে আপনি আমাদের এই যে কি ও, খাতা দিবেন, কাগজ দিবেন, শিট দিবেন যেখানে আমি অ্যান্সারটা লিখে দিব? না, ওই তো কোশ্চেন পেপারেরই নিচে একটা আনসার, একটা স্পেস থাকবে, ওখানে জাস্ট আনসার লিখে দিবে, আলাদা খাতা না, ওই রকম কোশ্চেন পেপার। ওই কোশ্চেন পেপারের উপরে তোমার নাম, আইডি লিখতে হবে, আইডি লিখতে হবে। হ্যাঁ। জি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝছি বুঝছি, আমরা তো ওইটা এই যে ওই কোশ্চেনের মধ্যে তোমার আনসারটা কুইজ দেই। নিচে লিখে দিবে। হ্যাঁ। বা আচ্ছা যেখানে আচ্ছা। আনসারের কোনো ব্যাখ্যা দরকার হয়, যেমন ধরো কোরিলেশন বের করেছো, হ্যাঁ, আর কোরিলেশনের মান পেয়েছো তুমি 0.7, 0.7, 7। পয়েন্ট 7টা, এটার একটা ব্যাখ্যা থাকবে, যেটা কি লো অর এটা পারস্পরিক অনেক হাই। হ্যাঁ, হাইকো রিলেটেড। হাই কোরিলেটেড পজিটিভলি অর নেগেটিভলি। হ্যাঁ, এইগুলি একটু সেখানে জি বলতে হবে। স্যার। এইটুকু গেল স্টেটাস। তাহলে স্টেটের এই 10টায় থাকবে 10 মার্কস, জি রাইট? স্যার। দেন ইউ উইল গেট ফাইনান্স। টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি। তো টাইম ভ্যালু অফ মানি, মানি তো তোমার বের করবে কি কি আমি বলি তোমাদের, মানে যেগুলো বের করতে হবে, যেন 1 নম্বর বের করবে ফিউচার ভ্যালু, এফবি। হ্যাঁ। হ্যাঁ। 2 নম্বর বের জি করবে স্যার। প্রেজেন্ট ভ্যালু, পিভি। নাম্বার 3 যেটা বের করবে সেটাকে বলবো যে তুমি পিরিয়ড, NPER, নাম্বার অফ পিরিয়ড তুমি বের করবা। নাম্বার অফ পিরিয়ড যেমন ধরো আমি দিয়ে দিলাম ইন্টারেস্ট রেট, দিয়ে দিলাম প্রেজেন্ট ভ্যালু, দিয়ে দিলাম ফিউচার ভ্যালু, দিয়ে দিলাম। তাহলে এখানে কত বছরে এই টাকাটা এত হলো, মানে হাউ মেনি ইয়ার্স দিস প্রেজেন্ট ভ্যালু বিকাম দিস অ্যামাউন্ট অফ ফিউচার ভ্যালু অ্যাট গিভেন ইন্টারেস্ট রেট, এটা। আর নাম্বার 4 আরেকটা থাকবে, সেটা তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইন্টারেস্ট রেট। তারপরে নাম্বার 5 যেটা তোমরা বের করবে সেটা হলো যে পিএমটি, অর্থাৎ এনুইটি পেমেন্ট। পেমেন্ট। হ্যাঁ। নাম্বার ও। 6 তুমি আরেকটা জিনিস বের করবে, আইপিএমটি, আইপিএমটি। নাম্বার 7 যেটা বের করবে সেটা হলো পিপিএমটি, পিপিএমটি। এই সবগুলো কিন্তু ওই গুগল, সরি মানে আমাদের এক্সেল ফাইন্যান্সিয়ালে গেলে এগুলো সব পাবে। স্টেটের গুলো স্ট্যাটিস্টিক্যাল, আর এগুলো সব পাবে ফাইন্যান্সিয়ালে। নাম্বার 8 যেটা তুমি বের করবে সেটা হলো লিখে রাখো, EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তারপর নাম্বার 9 যেটা তোমাকে বের করতে হতে পারে সেটা হলো, যেমন আমরা বলি NPV, নিট প্রেজেন্ট ভ্যালু। আর নাম্বার 10 তোমাকে বের করা লাগবে IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। সরি, এই 10টা তোমাকে ক্যালকুলেট করতে হবে।
এই 10টাও 10 মার্ক থাকবে, এই 10টাও 10 মার্ক থাকবে। আর একটা ছিল অ্যামortization শিডিউল, সেটাই থাকবে তোমার 5 মার্কস। অ্যামortizationটা থাকবে 5 মার্কস, কারণ এটা একটাই অঙ্ক, একটা প্রবলেম। অ্যামortization এটা থার্ড, অ্যামortization। অ্যামortizationটা আমরা কি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম? হ্যালো, হ্যালো, স্যার অ্যামোর্টাইজেশনটা একটু দেখ স্যার, একটু দেখিয়ে ওটাই দিব। হ্যাঁ, মানে বুঝতেছি না ওইটা কি। আচ্ছা এটা এটা দেখিয়ে দেন। আচ্ছা এটা একটু দেখিয়ে দিচ্ছি আর অ্যামortization। হ্যাঁ, আর এবং স্যার জি স্যার। হ্যাঁ, স্টেটের হচ্ছে যে ডেনমার্ক ছিল, এটার মধ্যে হ্যাঁ, হচ্ছে ইন্টারসেপ্ট আর ট্রেন্ট, এই দুইটা হ্যাঁ, মানে লাস্টের দিকে এই দুইটা আমি বুঝি নাই, কাইন্ডলি যদি পারেন তাহলে এই দুইটা একটু বুঝাই দিন। একটু দেখে দিব। আচ্ছা ঠিক আছে, তো আমরা আগে অ্যামortizationটা বোধহয় আমাদের গত ক্লাসে অ্যামortizationটা মানে ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, দেখো এইটাই যাবে, তোমরা এরকম মানে তিনটা শীটে তিনটা জিনিস দেখাবে। প্রথম শীটে দেখাবে স্ট্যাটিস্টিক্স, সেকেন্ড শীটে দেখাবে টাইম ভ্যালু অফ মানি বা ফাইন্যান্স, আর থার্ড শীটটা দেখাবে অ্যামortization শিডিউল। হ্যাঁ, একটা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, হ্যালো, দেখা একটা যাচ্ছে। স্ক্রিন যাচ্ছে, একটু কেয়ারফুলি দেখো। জি এই স্যার, দেখা স্ক্রিনে, যাচ্ছে। স্ক্রিনের মধ্যে আমাদের যেটা আছে উপরে আমি লিখেছি অ্যামortization শিডিউল। তারপরে ইনপুট, কতগুলো ইনপুট আছে, যেমন ধরো ইনপুটটা কি প্রথমটা আছে পিবি, মানে পিবি 1 মিলিয়ন, মানে 10 লাখ প্রেজেন্ট ভ্যালু। টাকা। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু। এন পিরিয়ড মানে নাম্বার অফ পিরিয়ড 10 ইয়ার্স। হ্যাঁ, এন পিপিআর এটা হলো নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, এর নাম কি? নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, এটা 4। আর রেট, রেট মানে ইন্টারেস্ট রেট, সেটা হলো 12%। এই এই ইনফরমেশন গুলো তোমাকে দেয়া থাকবে, বা ইনফরমেশন গুলো হয়তো ন্যারেটিভ ফর্মে থাকবে। যেমন যারা বলা হলো যে মিস্টার এক্স borrowed 1 মিলিয়ন টাকা ফ্রম এ ব্যাংক, মানে সে 1 মিলিয়ন 10 লক্ষ টাকা একটা ব্যাংক থেকে সে ধার করেছে। এবং সেখানে বলা আছে যে ইট ইজ অন এ 10 ইয়ার পিরিয়ড, 10 বছর মেয়াদি। এবং হি ইজ টু পে কোয়ার্টারলি ইন ইস ইয়ার, প্রতি বছর 3 মাস পর পর তাকে টাকা দিতে হবে। তাহলে 10 বছরে তাকে কয়টা পেমেন্ট করতে হবে? 10 × 4 মানে 40, 40টা পেমেন্ট করতে হবে না, তাই না? 40টা পেমেন্ট করতে জি হবে, স্যার। 40টা পেমেন্ট। এখন এই যে নাম্বার অফ পিরিয়ড এখানে 10 বছর, এনপিআর মানে নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার 4, আর ইন্টারেস্ট রেট হলো 12%। এখন তুমি ধরো মানে ইউ বোরোড দ্য মানি ফ্রম দ্য ব্যাংক, এখন তোমাকে প্রতি কোয়ার্টারে কত টাকা দিতে হবে, যে হাউ মাচ ইউ আর টু পে ইন ইচ কোয়ার্টার। এমনি যদি বলো যে 10 লক্ষ টাকা আমি দিব, এটা তো আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট 10 লক্ষ, এটাকে 40 দিয়ে ভাগ করলে প্রতি কোয়ার্টারে আমার আসবে মানে কত করে, আমার 25,000, 25,000 করে 40টা কোয়ার্টারে শোধ হয়ে যায় নাকি? কিন্তু এর সাথে তো ইন্টারেস্ট আছে, তাই না? তো এই ইন্টারেস্ট এবং আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ আমাকে প্রতি কোয়ার্টারে যেটা দিতে হবে সেটা আমরা বের করি এই পিএমটি দিয়ে। হ্যাঁ, এই তো এখানে একটা পিএমটি লেখা আছে না? হ্যালো, এই যে জি একটা স্যার। সেল পিএমটি লেখা, এই পিএমটি দিয়ে তুমি অর্থাৎ তুমি এখানে এভাবে এটা সাজিয়ে নিবে, শিডিউলটা করবে পিরিয়ড একটা, তারপরে পিএমটি একটা, তারপরে আইপিএমটা, একটা হলো পিপিএমটি একটা, একটা এন্ডিং ব্যালেন্স। অর্থাৎ এই 5টা কলামে 5টা ফিগার লিখবে। এবং এখানে পিরিয়ডটা 0 থেকে শুরু করে তুমি নিচের দিকে একদম 40 পর্যন্ত যাবে, কারণ তোমাকে 40টা পেমেন্ট করতে হবে। তো ইউ অ্যাসাইন ডিজাইন টোটাল 40 রো টু ইন্ডিকেট 40 পেমেন্টস, 40টা পেমেন্টকে দেখানোর জন্য। আর পিরিয়ড 1-এ তুমি এই যে 10 লাখ টাকা নিয়েছো, এইটাই তোমার হলো বিগিনিং ব্যালেন্স, একদম শুরুতে এটাই আছে, মানে ইউ জাস্ট রিসিভ দিস অ্যামাউন্ট ফ্রম ব্যাংক। তো এইটা পজিটিভ কেন আমরা বলছি? কোনো অ্যামাউন্ট যদি তোমার ইনফ্লো হয়, দ্যাট ইজ পজিটিভ অ্যাজ এ প্রেজেন্ট ভ্যালু।
আর যদি সেটা আউটফ্লো হয় তখন সেটাকে আমরা নেগেটিভ দেখাই। কিন্তু এটা যেহেতু আমরা টাকাটা পেয়েছি, টুডে উই রিসিভ দ্য মানি, তাহলে এটা হবে আমার পজিটিভ ইনফ্লো। এই জন্য আমি এটাকে পজিটিভ 1 লক্ষ মানে 10 লক্ষ দেখাচ্ছি। তোমাকে বের করতে হবে এরপরে পিএমটি, আগে প্রথম প্রথম পিএমটি বের করবো। পিএমটিটা মানে হলো কি, তোমার প্রতিটা কিস্তিতে কত টাকা হবে, হাউ মাচ ইউ আর টু পে ইন ইস কোয়ার্টার। এমনি তো মানে আমি 40টা কিস্তিতে যদি দেই, 25,000 করে দিলে আমার 10 লক্ষ শোধ হয়, কিন্তু আমাকে তো তারা ইন্টারেস্ট ফ্রি দিবে না। তারা আমার কাছে তারা ইন্টারেস্ট চাইছে 12%। দেখো 12% ইন্টারেস্টে নিচ্ছে। তো সেই 12% ইন্টারেস্টে তাহলে আমার প্রতিটা পেমেন্টের মধ্যে দুটো অংশ থাকবে। There will be two parts in each payment. One part is your interest, another part is your principal. এই দুইটা মিলিয়ে সেটাই আমরা পিএমটি তে বের করি। পিএমটি বের করার সহজ সূত্র, তুমি এই যে এখানে ফাংশন ইয়েতে তুমি যদি যাও, তাহলে দেখো এখানে একটা আমার ইয়ে আসছে, ডায়ালগ বক্স। হ্যাঁ, এখানে দেখো প্রথমে আছে রেট। হ্যাঁ, তুমি রেটটা বসাবে। তো এইটা মধ্যে তোমাকে যেই কাজটা করতে হবে, তোমাকে এই সেল রেফারেন্স দিতে হবে। যেমন আমি প্রথমটায় দিয়েছি, প্রথম রেট আছে আমার কত, রেট আমি সরাসরি মানে 12% লিখবো না। আমি এখানে দুইটা রেট আছে, রেটের দুইটা। একটা হলো যে আমার ইয়ারলি 12%, তাকে আমাকে এটা প্রতি কোয়ার্টারলি দিলে বছরে 4 বার দিতে হয়। তাহলে আমি 12%কে 4টা ভাগ করবো। এই জন্য এখানে আমার সেল রেফারেন্সে এসে আমি এই যে 12%, এটা এখানে এই যে রেটের মধ্যে এটা লিখেছি। আমি এভাবে লিখছি, দেখো এটাকে ওই, আর যেমন সেলটা কত, B6। হ্যাঁ, B6। এটা আমি যদি এটা একটু মানে ইয়া করে দেখাই, সরি, দেখো এটা যদি আমি একটু ওই এলাবোরেট করে দেখাই, তাহলে দেখো পিএমটি B6 ডিভাইডেড বাই B5। হ্যাঁ, এখন B6টা কি, দেখো বিটা হলো আমাদের এই যে রেট 12%। 12%। তো সেল রেফারেন্স আছে, সেল রেফারেন্স হলো B6। হ্যাঁ, এখন যে এগুলো ফিক্সড করা থাকবে, এটা ফিক্সড। এই ফিক্সড করার জন্য আমি প্রত্যেকটা সামনে, হ্যাঁ, ডলার সাইন দিব। আর যদি ফিক্স এই ডলার সাইন না দিই, তাহলে এটা ভেরিয়েবল হয়ে যাবে, এটা পরবর্তী রো এর ভ্যালুটা নিবে। আর এটা ফিক্সড করে দিলে ওই একই রো এর ভ্যালু বারবার নিবে আর কি। তো আমি এটাকে এই যে B6 মানে $B$6 ডিভাইডেড বাই, বছরে আমি 4 বার দেই, সেই যে এটা হলো $B, B5। $5। হ্যাঁ, $5। হ্যাঁ, এটা হলো ফার্স্ট আমার ইন্টারেস্ট রেট। তারপরে ইন্টারেস্টের পরে আছে আমার পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড, এই যে এইটা। তো নাম্বার অফ পিরিয়ডটা আমরা আমাদের 10 বছর, তাই না, 10 বছর, সেই 10 বছর কি মানে B4, তাই না, এই জন্য $B$4 ইন্টু, আমাকে বছরে 4 বার দিতে হয়, এই B5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি। জি ঠিক স্যার। আছে, জি স্যার। এটা এটা হলো $B$5, কমা, তারপরের পোর্শনটা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুটা হলো আমাদের এটা, এই যে B3। আমরা B3 লিখছি, তবে $B$3 লিখছি। আর পরের যে 0 and 0, এই দুটো হলো ওই সূত্রের মধ্যে আসছে আমাদের। একটা হলো ফিউচার ভ্যালু, আর একটা হলো টাইম। তুমি যদি ফাংশনটাকে যদি এখানে অন করো, মানে দেখো এখানে সেটাই আছে, এই যে ফিউচার ভ্যালু 0, টাইম 0। তাহলে আমার রেজাল্ট আসে এটা 43,262, যেটা আমরা পেয়েছি, এই যে 43,262। এটা তোমাকে মোট 40টা কিস্তিতে এই টাকাটা দিতে হবে, যে ইউ আর টু পে ওভার দ্য নেক্সট 40 পেমেন্ট দিস ইকুয়াল অ্যামাউন্ট। প্রতি কিস্তিতে এই পরিমাণ টাকা দিবে। তো এই জন্য এই তুমি কি করলে, আমি ধরো এই পরেরটাকে, এই পরের ফিগার গুলিকে এই জাস্ট এটা ধরে আমি ড্র্যাগ করলে, ফিল করে একদম 40 পর্যন্ত গেলে এই এই মানটাই আসে। হ্যাঁ, যেমন জি ধরো স্যার। আমি এখন ক্লোজ করে দিলাম এগুলো, পরের গুলো ডিলিট করে দেই। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরও আমি শুধু উপরেটা মানে ফিল করব। ফিল করলে এই ফিগার আসবে।
যেমন আমি ডিলিট করলাম, করে এই যে প্রথম যেটা আছে এটাকে আমি দেখো ফিল করছি। হ্যাঁ, এটাকে নিচের দিকে নিয়ে যাই একদম 40 পর্যন্ত, ওই একই ফিগার আসে। অর্থাৎ আমার 40টা কিস্তি দিতে হবে এই যে 43,262 করে। আমি 43,262 করে দিলে দেখো আমার মোট কত টাকা দেওয়া লাগে। মানে 40 কিস্তিতে আমাকে দিতে হচ্ছে, আমরা যদি একটু হিসাব করি ক্যালকুলেটরে যদি দেখি, দেখো যে 43,200, 17,30,480 টাকা। ওই তো ইন্টু 40, 17 লক্ষ। এই যে তুমি লোন নিলে 10 লাখ টাকা, এই যে তোমার লোন হলো 10 লাখ টাকা, তুমি দিচ্ছ টোটাল 17, 30, তাহলে সতেরো সাত লক্ষ লক্ষ সাত তিরিশ লক্ষ হাজার 30,480 টাকা হলো আশি তোমার টাকা ইন্টারেস্ট। এখন এই পার্টটা বুঝে এটা দিয়ে তুমি একদম ফিল, এটা মানে তুমি এই মানটা বের করবা, প্রথমে প্রথম সেলের মানটা বের করবে ফার্স্ট ইয়ারেরটা, আর পরের গুলো জাস্ট টান দিলেই এটা ফিল হয়ে যাবে। থার্ড কলামে আমরা বের করছি কি, দেখো আইপিএমটি, এটার নাম কি, আইপিএমটি। আইপিএমটি মানে এই যে 43,262 টাকা তুমি দিচ্ছ, এর ভিতরে দুইটা পার্ট আছে, একটা হলো ইন্টারেস্ট পোর্শন আর একটা হলো প্রিন্সিপাল পোর্শন। এই আইপিএমটি, এটা দ্বারা আমরা ইন্টারেস্ট পোর্শনটা বের করি। এটা দ্বারা আমরা বের করি কি, ইন্টারেস্ট পোর্শন, অর্থাৎ আমার ইন্টারেস্ট কত। তো এই ইন্টারেস্ট কত, এটা বের করলেও আমাদের একটা, ওই যে আমরা সেই ফর্মুলা যদি যাই, দেখো এখানে তুমি আইপিএমটি ইন্টু যে বি সিক্স মানে হলো আমাদের এই যে আমাদের রেট, যেটা কেমন, এটা ইয়ারলি রেট। এটাকে আবার আমরা ভাগ করেছি বছরে কয়বার দেই, 4, মানে বি 5 দিয়ে, এই যে বি5 ডলার সাইন দিতে হচ্ছে, এটি ফিক্স থাকবে। তারপরে পরেরটা যেটা, এটা হলো কি আমার কত নাম্বার পেমেন্ট। এই পেমেন্ট আসছে দেখবে এখান থেকে, এই যে 1, 2 থেকে। তো প্রথমটা কত, A9 না, এই জন্য আমি সেল A9 এর রেফারেন্স দিলাম, ঠিক আছে। তারপরে পরের এই যে বি 4 যেটা, এটা হলো আমাদের বি 4 ইন্টু বি 5, এটা হলো আমার এই যে নাম্বার অফ পিরিয়ড ইন্টু নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, সেই দুইটার গুণফল। যদি ইয়ারলি একবার হতো তাহলে শুধু বি 4 লিখতাম, কিন্তু আমি বছরে দেই 4 বার, তাহলে 4 দিয়ে গুণ দিতে গেলে আমার এই বি 5টা দিয়ে গুণ দিয়েছি। এবং সেই দুইটা আমার মানে এখানে গুণফল, এবং এগুলিও ফিক্স থাকবে, যার জন্য এগুলোর সামনে ডলার সাইন থাকবে। আর লাস্টের দেখো যেটা আছে, এটা হলো বি 3। বি 3 মানে আমার ওই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে আমার 10 লক্ষ। এটা কোন কলামে, কোন রোতে আছে, কোন সেলে, বি 3 সেলে আছে, আমি বি 3-তে ডলার বি দিলাম। ডলার থ্রি হ্যাঁ, ডলার বি 3। আর লাস্ট এটা হলো টাইপ, আমার টাইপটা মানে 0। এটা যদি আমি ফর্মুলাটা যদি ওপেন করি, তাহলে ফর্মুলা দেখো এখানে আছে, প্রথমে আছে রেট। রেট 12% লিখলে হবে না, আমাকে ওই সেল রেফারেন্স দিতে হবে। হ্যাঁ, তো সেল রেফারেন্স হলো যে আমার 12% ডিভাইডেড বাই 4, 12 আছে আমার বি 6-এ, আর 4 হলো আমার বি বি ফাইভে 5-এ। তো আমি বি 6-কে বি 5 দিয়ে ভাগ করেছি, আর ফিক্স রাখার জন্য ডলার সাইন দিয়ে দিয়েছি। আর আমার পেমেন্ট, এটা হলো পার, মানে হলো আমার কোন পেমেন্টটা, কোন কিস্তিটা। এটা প্রথম কিস্তি, ফার্স্ট কিস্তি। হ্যাঁ, তো ফার্স্ট কিস্তি সেল রেফারেন্স হলো কি A9, আমি এই জন্য A9 লিখছি। আরেকটা জিনিস, এটা কিন্তু চেঞ্জ হবে, প্রথম কিস্তি দ্বিতীয়, এই জন্য এটা কিন্তু ভেরিয়েবল রাখার জন্য এটার সামনে পিছনে ডলার সাইন দেওয়া হয় নাই। তারপরে হলো নাম্বার অফ পিরিয়ড। নাম্বার অফ পিরিয়ডটা আমার ফিক্সড, অর্থাৎ আমাকে 40টা পেমেন্ট করতে হবে। তো সেটা হলো যে আমার নাম্বার অফ পিরিয়ড ইন্টু নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার। তো নাম্বার অফ পিরিয়ড দেখা হলো বি 4, আর নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার হলো বি 5, দুইটা আমি গুণ দিয়েছি। আবার সেটার সামনেও আমার কি থাকবে, ডলার সাইন। আর পরেরটা হলো আমার পিবি মানে আমি আজকে যেই টাকা লোন নিয়েছি অ্যাজ এ বড়োয়ার, মানে যত টাকা লোন নেওয়া হলো সেইটা, আবার সেই অ্যামাউন্টটা হলো দশ আমাদের লাখ বি টাকা 3 10 লাখ টাকা লিখলে হবে না, এখানে বি 3 লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। বি 3, কারণ বি 3 তার সামনে ডলার সাইন দিয়ে এটাকে ফিক্সড করতে কারণ হবে। ফিক্সড। ওকে স্যার। হ্যাঁ, ফিক্সড। এটা যদি শুধু একটা সিঙ্গেল পেমেন্ট হতো তাহলে আমি 10 লাখ দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা যেহেতু আমাকে 40টা পিরিয়ড টেনে নিতে হবে, আমাকে একবার আমি বের করে বাকিটা আমি শুধু ড্র্যাগ করে ফিল ইন করবো। তো যার কারণে আমরা এটাকে ওকে দিলাম, ওকে দিতে দেখো এটা আসছে। এখন দেখো আমি নিচের এই ফিগার গুলো সব
মানে এখন বোঝানোর জন্য আমি সব ক্লোজ করে দিচ্ছি আইপিএমটি, হ্যাঁ। তারপরে আমি পরে আবার টেনে দেখাবো। এই যে আইপিএমটি আমি সবগুলো ডিলিট করে দিলাম, দিয়ে আমি প্রথম যেটা পেলাম এইটাকে ধরে আমি নিচের দিকে টেনে দিলাম। টেনে দিলে দেখো একদম লাস্ট 40 পর্যন্ত আমি যদি যাই, তাহলে ধীরে ধীরে এই অ্যামাউন্টটা কমতে থাকে। এই যে আমার প্রথম পেমেন্ট ছিল 30,000, তারপর এটা আরো কমে গেছে, অর্থাৎ ইন্টারেস্টটা ধীরে ধীরে কমে। এটা কমতে কমতে একদম শেষের দিকে একদম সামান্য আসে। নিয়ম হলো ওই যে আমি প্রতি পেমেন্টে আমি যে 43,262 টাকা দিচ্ছি, এর একটা অংশ হলো ইন্টারেস্ট, আরেকটা অংশ হলো প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল কিছু কিছু করে কাটার কারণে আমার ব্যালেন্স যেটা থাকে তার উপরে ইন্টারেস্টটা চার্জ হয়, যার জন্য এটা আস্তে আস্তে কমে। এইটা আমরা ফিল আপ করলাম। এরপরে দেখো আমাদের যেটা আছে পিপিএমটি। পিপিএমটি দিয়ে বুঝায় তুমি যে এই যে 43,262 পিএমটি আছে, এটার ভিতরে প্রিন্সিপাল অ্যামাউন্ট কতটুকু। যেমন আমরা ইন্টারেস্ট পেলাম 30,000, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে খুব অ্যাপারেন্টলি বোঝা যায় এটা বিয়োগ করে 43,000, দিলেই হবে। হ্যাঁ, বিয়োগ করলে হয়। কিন্তু এটা বিয়োগ করলে হবে না, আমাকে এইটা ওই ফর্মুলা দিয়ে করে বাকি পিরিয়ড গুলো বের করতে হবে। হুম, তো স্যার এইটা এটা আমরা বিয়োগ করলে হবে না, না বিয়োগ ফিক্সড করলে ভ্যালু কি, যদি রাখি? না ফিক্স রাখলেও আমার দেখা যাবে যে এইটা কোন এক জায়গায় যে এটা তো এরর দেখাতে পারে। তার চেয়ে আমরা পিপিএমটি যে ফর্মুলাটা আছে না, পিপিএমটি একটা ফর্মুলা আছে, আমরা জি। এই যে, হ্যাঁ, ওই পিপিএমটি ফর্মুলাটা আমরা ওপেন করব। তা আমি এটা একটু এখানে পিপিএমটি ফর্মুলা দেখো, এখানে তুমি যে পিপিএমটি প্রথমটা করছো পিএমটি, দ্বিতীয়টা করলা আইপিএমটি, এবার করবা পিপিএমটি, হ্যাঁ। পিপিএমটির মধ্যেও কিন্তু প্রথম যে পোর্শনটা আছে এটা হলো ইন্টারেস্ট রেট, দ্বিতীয় পোর্শনটা হলো তোমার পেমেন্ট কত? পিরিয়ড, কোন পিরিয়ডের পেমেন্ট করছো, হুম। আর তৃতীয় পার্টটা হলো, থার্ড ইয়ারটা হলো এটা নাম্বার অফ পিরিয়ড, আমি কয়টা পেমেন্ট করছি। আর ফোর্থ যেটা সেটা হলো আমার মানে প্রেজেন্ট ভ্যালু অ্যামাউন্টটা, প্রেজেন্ট ভ্যালু কত টাকা। দেখো আমি যদি এটার ফাংশনটা ওপেন করি, তাহলে আমার ফাংশনের মধ্যে আছে, দেখো প্রথমে রেট, দ্বিতীয়টা আছে মানে পিরিয়ড পার, মানে কোন পিরিয়ডটা পিরিয়ড পেমেন্ট অফ টাইম। করতেছে, হ্যাঁ হ্যাঁ। আর এরপরে এনপিআর, এনপি হলো নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ড যদিও 10 বছর, কিন্তু আমার 40টা পেমেন্ট হচ্ছে, যারা আমি এখান থেকে 4 দিয়ে গুণ করেছি, 2টা গুণ করেছি। আর প্রেজেন্ট ভ্যালু যেটা আছে 10 লাখ, এটা আমি ওকে দিলাম, দিলে অ্যামাউন্টটা আসছে। এখন দেখো এইটাও আমি মানে নিচের গুলো মানে এখন আপাতত মানে ডিলিট করে পরে টেনে দিব, দেখবা যে লাস্টে আমি নিচের অংশগুলো ডিলিট করলাম, প্রথমটা শুধু রাখলাম, প্রথমটা থেকে আমি বাকিগুলো সব বের করতে পারবো। জাস্ট আমি এখানে এটা মানে ফিল করলেই আমার মানগুলো সব আসবে। এই যে দেখছো, মানে আমি এই যে এই অ্যামাউন্টটা আবার ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে, আর ইন্টারেস্টটা ধীরে ধীরে কমতে থাকে। দুইটার বৈশিষ্ট্য হলো এইটা, ইন্টারেস্টটা দেখো প্রতি পিরিয়ড পেমেন্টে কিন্তু আস্তে আস্তে কমছে, জি স্যার। কমতে কমতে শেষের দিকে একেবারে অনেক কম, মানে 1,260-এ এসে দাঁড়িয়েছে। আর এই অ্যামাউন্টটা প্রথম দিকে কম, পরের দিকে আস্তে 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 বাড়তে থাকে। এই অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়তে বাড়তে লাস্টের দিকে এসে এটা অনেকখানি অ্যামাউন্ট দাঁড়ায়, যার 42,002। এখন ইন্টারেস্টের যে দুইটা পিরিয়ডের এই দুটোটা যোগ দিলে সব সময় আমার সমান হয়, আগেরটার সমান হয়। এখন তাহলে এটা গেল। এখন এই যে এইটা আমরা বের করছি, দেখো এইটা কিভাবে বের করেছি। এটা হলো যে আমার শুরুতে ছিল 10 লাখ, আমি প্রথম ইনস্টলমেন্টে 13,262 দিয়ে দিছি প্রিন্সিপাল, তাহলে আমার প্রিন্সিপাল অবশিষ্ট আছে 10 লাখ মাইনাস 13,262, মানে 986,738। এইটাও আমরা একটা ফর্মুলাতে গেছি, এই ফর্মুলাটা আমি যদি একটু এখানে দেখাই, এটা তুমি লিখবা ফর্মুলাতে সাম, সাম লিখে এই যে জিরো পিরিয়ডের অ্যামাউন্ট হলো 10 লাখ, সেটা E8 প্লাস D9, হ্যাঁ। আর এইটাও ভেরিয়েবল থাকবে, যার জন্য এইটার মধ্যে ডলার সাইন দিচ্ছি না। এই যে এই 10 লাখ থেকে প্রতি বছরে যেটা কাটা হয় সেটা প্রথম বছর যেটা কাটা হলো সেটা বিয়োগ করলাম, মানে এখানে যোগ দেখাবো, যোগ। এই যে এটা আমরা যদি ফাংশনে যাই, ফাংশনে দেখো এইভাবে আছে, মানে এটাকে আর একটু অ্যানালাইজ করা যাচ্ছে না। ওই যে E8 প্লাস D9, এইটাই মানে এটা থাকে কত, অর্থাৎ তুমি অ্যাপারেন্টলিও দেখো 10 লাখ থেকে 13,262 চলে গেলে থাকে 9,86,738। এবার
তুমি এইটা মানে ওই যে আমি পরের গুলো ধরে নিচ্ছি, আমি পরে সবগুলো কি করলাম, ডিলিট করলাম। আমার বোঝার জন্য আমি ডিলিট করে নতুন করে আবার ফিল করব। তাহলে এইটা দেখো তোমরা, এই যে আমি এইটা এখন জাস্ট এটা যদি আমি ডিরেক্ট মানে নিচের দিকে পুরোটা ফিল করি, তাহলে লাস্টে এটা এটা আমার রাইট হলো কিনা, লাস্টের ফিগারটা জিরো হইলে মনে করবা যে ইউ আর কারেক্ট। আমার লাস্ট ফিগারটা জিরো। জিরো মানে কি, যে 40টা পেমেন্ট দেওয়ার পরে ব্যাংকের কাছে আমার আর কোনো পাওনা নাই। আমি মোট 40টা পেমেন্টে 17 লক্ষ আহ, কত টাকা দিলাম। সেই টাকার মধ্যে দুইটা অংশ ছিল, একটা ছিল ইন্টারেস্টের পেমেন্ট আর একটা ছিল প্রিন্সিপালের রিপেমেন্ট। তা আমরা ইন্টারেস্টটা বের করেছি, প্রিন্সিপাল রিপেমেন্ট করেছি প্রতিটা বছরে। এই প্রিন্সিপাল বাদ দেওয়ার পরে আমার ব্যালেন্স থাকে এত, পরের বছর এইটার উপরে ইন্টারেস্ট আসে। হ্যাঁ, আর ইন্টারেস্ট এসে আমার ওই কিস্তি যে টাকা, সেই টাকা থেকে এটা বিয়োগ করলে এই মানে এই ফর্মুলা এটা করতে তোমার 5 মিনিট লাগবে বা 7-8 মিনিট লাগবে। তোমার পরীক্ষা 1 ঘন্টার। 1 ঘন্টার মধ্যে তুমি ওই যে 10টা করলে স্ট্যাটিস্টিক্স এর, 10টা করলে এই টাইম ভ্যালু অফ মানি, আর এই 10টা মানে 5 মার্কের জন্য এই প্রবলেমটা সলভ করবে। এইভাবে অ্যামোর্টাইজেশন শিডিউল লিখে ইনপুট গুলো এইভাবে ইনপুট তোমাকে দিতে হবে। হয়তো ইনপুট গুলো এভাবে সরাসরি ডাটায় দিব না, আমরা একটা ন্যারেটিভ দিব। ন্যারেটিভটা কেমন, যে বললো মিস্টার আনোয়ার, হ্যাঁ, হি ওয়ান্টস টু পারচেজ অ্যান অ্যাপার্টমেন্ট অ্যান্ড টুডে হি borrowed 10 lakh from a commercial bank at uh, 12% interest annually, and it is a 10-year loan that should be repaid quarterly in each year. হ্যাঁ, এইটা হলো পুরো ঘটনাটা। যে একটা বাড়ি কিনবে, সে অ্যাপার্টমেন্ট কিনবে, তার জন্য আজকে সে 10 লাখ টাকা লোন নিল। এই 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, যার উপরে তাকে বছরে 12% ইন্টারেস্ট দিতে হবে, তবে কোয়ার্টারলি পেমেন্ট করতে হবে প্রতি 3 মাস পর পর। মানে এটা তো আগে একটা 10 বছর এটা পরিশোধ করতে হবে। তাহলে এই অ্যামাউন্ট থেকে তোমাকে এখন বলা হলো যে ফাইন্ড দ্য is quarterly payment amount and develop an amortization schedule. But from this information, but from this, in this situation, develop an amortization schedule. তাহলে amortization schedule তৈরি করতে তোমাকে তখন এইভাবে ডাটার একটা ইনপুট সেল তুমি আগে করে নিবে। অর্থাৎ ইনপুট সেলের মধ্যে প্রথমে কত টাকা লোন নিয়েছো, সেই লোনের টাকাটা লিখলে, যে 1 মিলিয়ন। তারপরে তুমি এটা কত বছরের জন্য নিচ্ছ, পিরিয়ডটা লিখলে 10 ইয়ার্স। তোমার বছরে কয়টা পেমেন্ট করা লাগে, 4টা, তাহলে 4। এখন যদি ধরো বলা হলো বছরে প্রতি মাসে পেমেন্ট করতে হবে, তাহলে তুমি কিন্তু তখন ফর্মুলার মধ্যে এসে ওই যে ইন্টারেস্ট মানে রেট ডিভাইডেড বাই 12, আবার নাম্বার অফ পিরিয়ড ইন্টু 12, এইভাবে করতে হবে। এবং এখানে মানে 10 × 12 120টা রো করতে হবে। আমরা এত বড় দিব না, মান্থলি দিব না, ঠিক আছে? আমরা মান্থলি দিল হয়তো পিরিয়ডটা কম দিব, যেমন এত ধরো হলো, বড় দিয়েন না। হ্যাঁ, অত বড় দিব না, ঠিক আছে? না স্যার, অত বড় দিলে পারবো না। না, যেটা দিলা এই জি এই স্যার, সাইজ দিলে এত চলবে তো? বড় দিয়েন না। এইটা চলবে তো, যেটা আজকে দিলাম জি না দেখা স্যার, যাক। স্যার, এরকমই আজকে যেটা এই দিচ্ছেন স্যার 40টাই এরকম দিয়েন, পারবো। হ্যাঁ, তাহলে এই পারবো। 40টা এইটু একটা টান দিলেই ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্যার, এই গেল। হ্যাঁ, আপনি যে বললেন যে না এই অ্যামোর্টাইজেশনে তো আমরা তো হচ্ছে আপনার পিএমটি, আইপিএমটি, পিপিএমটি এগুলো 3টা বের করছি, দেন হচ্ছে বের আপনার করছি বাদবাকি এন্ডিং এন্ডিং ব্যালেন্স ব্যালেন্স। বের করলাম। হ্যাঁ, কথা হচ্ছে টিভিএম যখন আমরা বের করব ওইটার থেকে যে বললেন যে 10টা বের করতে, তো হুম হুম। ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু এগুলা যেগুলো আছে স্যার, এখানে ওটা কি মানে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা 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 মানে আলাদা? প্রবলেম সেট থাকবে। আহ, তাহলে আমি আরেকটা মানে শেয়ার করি তোমাদের সাথে, জি যে স্যার, প্লিজ। কি ধরনের প্রশ্ন সেখানে আসবে। হ্যাঁ, তোমরা আহ সেখানে ওইটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আমার একটা বই আছে, যে বইটা আসলে তোমাদের আমি বলছি, এটা হলো যে ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল ফাইন্যান্স নামে একটা বই। হ্যাঁ, তোমরা এখন আরেকটা বইয়ের দেখছো দেখছো কিনা? এবার তো আর এক্সেল না, এবার কি বই দেখা যাচ্ছে? জি স্যার, বই দেখা যাচ্ছে। চ্যাপ্টার 5 টাইম ভ্যালু অফ মানি। স্যার হুম, এটা দিয়ে দেওয়া আছে আমাদের ক্লাসরুমে? আমি ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? আজকে
দিয়ে দিব। ওকে স্যার প্লিজ, কারণ আমরা স্যার এই লাস্ট মুহূর্তে আর কি আমরা হ্যাঁ ক্লাসরুমে জয়েন হয়েছি আর কি, মনে হয় এতদিন আচ্ছা আমরা আচ্ছা হয়নি আর কি। হ্যাঁ আচ্ছা, এইটা দেখো, এইটা মানে আহ, তোমার এখানে এইরকম এই যে ন্যারেটিভ ফর্মে অঙ্কগুলি আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে আমি E6টা যেটা, এটা একটু তোমাদেরকে মানে দেখাচ্ছি। এই যে মানে এটাকে বলা হচ্ছে E6, মানে E5-6। হ্যাঁ, মানে এটা এক্সারসাইজের মানে 5 নম্বর চ্যাপ্টারের 6 নম্বর প্রবলেম। দেখো এখানে লেখা আছে, জ্যাক এন্ড জিল হ্যাভ জাস্ট হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড, মানে তাদের প্রথম সন্তান হয়। ইফ কলেজ ইজ এক্সপেক্টেড টু কস্ট $1,50,000 পার ইয়ার ইন 18 years, মানে 18 বৎসরে তার প্রতি বৎসর $1,50,000 করে তার 18 বছরের টাকা লাগবে, কারণ কলেজ পাস হতে 18 years লাগে। হাউ মাচ শুড দ্য couple begin depositing annually at the end of each year to accumulate enough fund to pay the first year's tuition at the beginning of the 19 years? একটা বাচ্চা তার মানে 18 বছর বয়সী ইউনিভার্সিটিতে উঠে, তাই কলেজে উঠে, তাদের মানে 12 গ্রেড শেষ করে তারপরে তারা আন্ডার গ্রেডে যায় আর কি। তো সেই হিসাবে মানে প্রথম 18 বছর সে টাকাটা জমাবে। হ্যাঁ, জমে 19তম বছর যখন সে কলেজে ভর্তি হবে, তখন তার সেই টাকাটা মানে ওই কলেজের জন্য যে পরিমাণ টাকার দরকার, আহ সেই টাকাটা জমা হবে। তো সেইটাই তুমি এখানে বের করবে। এখানে তাহলে দেখো তোমার কি কি আছে। এখানে তুমি বের করো যে এখানে নাম্বার অফ পিরিয়ড আছে 18 years, 18 বছর। হ্যাঁ, এটা হলো 18 বছর হলো তার নাম্বার অফ পিরিয়ড। তারপরে তার যে ইফ দ্য কলেজ টু কস্ট $1,50,000 পার ইয়ার ইন 18 years, তার মানে প্রথম 18 বছরের পরে 19তম বছরে এসে তার $1,50,000 তার লাগবে। তো সেই টাকাটাই তারা এখন থেকে জমাচ্ছে। তাই হাউ মাচ শুড দ্য couple begin depositing annually at the end of each year to accumulate enough fund? অর্থাৎ এইটাই পিএমটি, এটাই হলো পিএমটি। and assume that they can earn a 6% annual rate of return on their investment. অর্থাৎ ধরে নিতে হবে যে তারা এই যে টাকাটা জমাচ্ছে এইটার উপরে 6% ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে আমাদের বেসিক ইনফরমেশন লাগে কি? প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, ইন্টারেস্ট রেট, হ্যাঁ, এবং নাম্বার অফ পিরিয়ড, সবই আছে, শুধু পিএমটি এখানে বের করতে হবে। তুমি এখান থেকে পিএমটি বের করবে, আর পিএমটি সূত্রে গিয়ে জাস্ট ডাটা যদি পিএমটি তে ফেলে দাও তাহলে আসে। এখন আমি যদি আবার আমাদের সেই আহ, ইয়াতে যাই, হ্যাঁ, যে আমরা যে এখন ইয়াটা কি দেখা যাচ্ছে? এই এক্সেল, এক্সেলটা দেখা যাচ্ছে? এক্সেলটা দেখা যাচ্ছে, এক্সেল আসে না। তো আচ্ছা, এখন ওই এখানে এক্সপেক্টেড কস্টটা, এটা কি ফিউচার ভ্যালু না? এক্সপেক্টেড কস্টটা, জি স্যার। এক্সপেক্টেড যে কস্ট যেটা আছে না, সেটা হলো এটা তো আমি তোমার, এক্সপেক্ট করতেছি, এটা তো আমার প্রেজেন্ট ভ্যালু হইতে পারে না। না এটা ফিউচার ভ্যালু। এক্সপেক্টেড কস্ট হলো ফিউচার ভ্যালু। অর্থাৎ এফবি হলো এখানে $1,50,000, মানে 19তম বছর, যে বছর তাকে কলেজে ভর্তি করানো হবে সেই বছর তার $1,50,000 লাগবে। তাহলে এই 18 বছরে কত কত করে প্রতি বছরের শেষে তাকে জমা দিবে, এটাই পিএমটি। এটা তুমি বের করবে কি? দেখো ওই যে তোমার এখানে এটা ডেট ইনফরমেশন গুলো এরকম থাকবে। তোমার প্রেজেন্ট ভ্যালু 0, কারণ আজকে সে কোনো কিছু জমা করেন, এটা 0। হুম, তারপরে ইন্টারেস্ট, এক্সেলটা শেয়ার করি না, আমি একটু বলছি, মুখে বলছি। দেখো তোমরা কাগজে লেখো, ইন্টারেস্ট রেটটা কত? 6%। হ্যাঁ, আর নাম্বার অফ ইয়ার যেটা, মানে এটা বলছে নাম্বার অফ পিরিয়ড যেটা হলো 18 বছর, 18 years। হ্যাঁ, আর ফিউচার ভ্যালু যেটা, এই এফবিটা হলো 1,50,000, $1,50,000 লাগবে তার কলেজের। এই ফিউচার ভ্যালুটা কি আমার টাকা আসবে না যাবে? বলতে পারো, ফিউচার ভ্যালুটা কি টাকা সেদিন আসবে না যাবে? যাবে। যাবে। তাহলে এই ফিউচার ভ্যালুটা -$1,50,000। এই ধরে তুমি জাস্ট তোমার এই ইয়াতে যাও, তুমি এক্সেলে গিয়ে তুমি সেখানে আমি আবার এক্সেলটা আবার একটু শেয়ার করছি। হ্যাঁ,
এখন এক্সেলটা দেখা যায়? হ্যাঁ, যাচ্ছে। আর তুমি এখানে এখন লেখো তোমার যেমন পিভি কত, প্রেজেন্ট ভ্যালু আছে তোমার 0, মানে আজকে তোমার কাছে কিছুই নাই, তুমি ব্যাংকে। আচ্ছা, তারপরে তোমার রেট, যেটা ইন্টারেস্ট রেট, কেমন রেটটা আছে কত পার্সেন্ট, তারা বলছে যে এটা 6% তুমি পাবে। কত পার্সেন্ট? 6%, নাকি? ওখানে 6%-এর কথা আছে। 6%, হ্যাঁ। রেটের পরে এই যে নাম্বার অফ পিরিয়ড, হ্যাঁ, এনপিআর, যেটা এটা ওখানে বলা আছে 18 বছর, কারণ বাচ্চা যখন 18 বছর বয়সে গিয়ে কলেজে উঠবে তখন তার এই টাকাটা লাগবে। তাহলে 18 ইয়ার্স। হ্যাঁ, এবং ফিউচার ভ্যালু যেটা, কেমন ওই যে বলছে যে হ্যাঁ, ফিউচার ভ্যালুটা হলো তার -1,50,000। তাহলে আমাকে বের করতে হবে পিএমটি কত, হ্যাঁ, পিএমটিটা কত। তো পিএমটিটা তুমি এখানে জাস্ট ওই যে ফর্মুলাতে যাও, হ্যাঁ, পিএমটি ফাংশনে গেলে এখান থেকে আমরা পিএমটি আছে, এই যে প্রথমটাই পিএমটি আমরা যেটা ব্যবহার করছি সেই পিএমটিটা পেলাম, দেখছো? তুমি এখানে প্রথমে রেট লেখো, রেট আছে কত পার্সেন্ট? রেট 6% আছে, আমি সেল রেফারেন্স দিয়ে দিচ্ছি। তারপর নাম্বার অফ পিরিয়ড আছে কত বছর? 18 বছর। প্রেজেন্ট ভ্যালু আমার কত? প্রেজেন্ট ভ্যালু 0। আর ফিউচার ভ্যালু আছে ওই যে -1,50,000। তাহলে দেখো সমান সমান দিলে এটা আছে, অর্থাৎ এই এই দম্পতি আগামী 18 বছরে প্রতি মাসে 4,853.48, মানে $4,844 করে যদি ব্যাংকে জমা করে, তাহলে 18 বছর পরে তার সন্তান যখন কলেজে যাবে তার ইয়ারলি যে পেমেন্টটা সেটা তারা দিতে পারবে। এটাই হলো রেজাল্ট। তার মানে পরীক্ষা কিন্তু এরকম ন্যারেটিভ ফর্মে কোশ্চেন থাকবে। ওই ন্যারেটিভ ফর্মের কোশ্চেনটাকে তুমি মানে তোমার ম্যাথের এই মানে ইনপুট হিসাবে এটাকে ডায়াগনোস করে তখন জাস্ট বসিয়ে দিবে। এবার আমি আবার সেই আমার বইটাতে যাই, বইয়ে দেখো এরকম অঙ্ক পাবে, হ্যাঁ, যে এইরকম অঙ্ক আরো আছে একদম শুরুর থেকেই। এই চ্যাপ্টারটাই হলো টাইম ভ্যালু অফ মানি, হ্যাঁ, যে দেখো এখানে এই যে আমাদের কিছু সেলফ টেস্ট কোশ্চেন আছে, হ্যাঁ। যেমন দেখো এইটা, এই যে S252, এটা সেলফ টেস্ট 52, ফিউচার ভ্যালু অফ এন অ্যানুইটি। হ্যাঁ, এখানে দেখো একটা একটা বলছে রমেশ আব্দুল, হ্যাঁ, রমেশ আব্দুল একজন ব্যক্তি উইশেস টু চুজ দ্য বেটার অফ টু ইকুয়ালি কস্টলি ক্যাশ ফ্লো স্ট্রিম, অর্থাৎ একটা হলো এনইউইটি এক্স, একটা হলো এনইউইটি ওয়াই। এনইউইটি এক্স তার একটা অপশন আছে, আর একটা আছে এনইউইটি ওয়াই। মানে এনইউইটি মানে কি বছর বছর জমা দিবে টাকা, ওয়াই ইজ এন এনইউইটি ডিউ উইথ এ ক্যাশ ইনফ্লো অফ 9,000 ফর ইস। এত জটিলটা দেবো না, আমি আরো সহজ করে দেব, মানে যেগুলি তুমি উত্তর দিতে পারো সেইটা। যেমন এই দেখো এটা আছে ST54, ডিপোজিট নিডেড টু অ্যাকুমুলেট ফিউচার সাম। এইটা দেখো, এটা একটা প্রবলেম। এবার এটার মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের যে পড়া যায়, পড়া যায়নি। জি স্যার। এই যে ST54 দেখো, ডিপোজিটস নিডেড টু অ্যাকুমুলেট ফিউচার সাম, অর্থাৎ জুডি জ্যানসন একজন নাম, উইশেস টু অ্যাকুমুলেট $8,000 বাই দ্য এন্ড অফ 5 ইয়ার্স। তার মানে 5 বছর পরে তার $5,000, মানে $8,000 সে জমাবে, এটাই তার ফিউচার ভ্যালু, কেমন? আর এন্ড অফ 5 ইয়ার্স, তার মানে এইটা হলো নাম্বার অফ পিরিয়ড এন, মেকিং অ্যানুয়াল, এইবার হ্যাঁ, এন্ড অফ ইয়ার ডিপোজিট। তাহলে এইটাই হলো তার পিএমটি ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স। ইফ জুডি ক্যান আর্ন 7% ইন্টারেস্ট, তাহলে এইটা হলো ইন্টারেস্ট রেট। হাউ মাচ মাস্ট শি ডিপোজিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার টু মিট দিস গোল। এটা ওই আগের প্রবলেমটার মতোই, ওই বাচ্চার কলেজের ইয়ার মতোই, অর্থাৎ তার $8,000 লাগবে আজ থেকে 5 বছর পর। ব্যাংক তাকে
7% ইন্টারেস্ট দিবে, টাইম পিরিয়ড 5 বছর, প্রেজেন্ট ভ্যালু মানে আজকে তার কিছুই নাই। হ্যাঁ, তাহলে এখন এইটা তার প্রতি বছর কত কত জমা দিতে হবে। পরীক্ষাগুলো এরকম মানে আমাদের ফর্মে থাকবে, হ্যাঁ, ন্যারেটিভ ফর্মে থাকবে, বা অনেক সময় ডাটা দিয়েও দিব, মানে সব মানে কিছু সহজ কিছু কঠিন করে দিব আর কি। এরকম ডাটা দিয়েও থাকবে, বা অথবা এখানে ডাটা সবই আছে, মানে এটা একটা মানে কোশ্চেন ফরম্যাটে থাকবে আর কি। এখন দেখো এই প্রবলেমটা যদি তুমি সলভ করো, তুমি এখন তুমি নিজেই করে দেখো তোমার ইয়েতে এক্সেলে তোমাদের করো, তাহলে দেখবা যে এটা তুমি জাস্ট ওই আগেরটার মতোই, যে এখানে তোমার প্রেজেন্ট ভ্যালু 0, তার আছে কোনো টাকা নাই, তার ইন্টারেস্ট রেট আছে কত পার্সেন্ট, 7%। হুম, তারপরে তার নাম্বার অফ পিরিয়ড আছে কত, 5 ইয়ার্স, এবং ফিউচার ভ্যালু যেটা সেটা আছে $8,000, এবং এই টাকাটা সেদিন সে পাবে, পেয়ালে যদি পায় তাহলে এটা তার প্লাস। হ্যাঁ, আর যদি এইটা চলে যায় তাহলে এটা নেগেটিভ হতো, তাহলে যেহেতু এটা সে পাবে সেদিন এটা প্লাস, পজিটিভ হবে। এখানে এই সেন্সটা তোমার ব্যবহার করতে হবে, টাকাটা কি তার আসবে না টাকা তার যাবে, আসলে পজিটিভ, চলে গেলে নেগেটিভ, হোক সেটা পিরিয়ডের শুরুতে বা টার্মিনাল পিরিয়ডে। এই এখন তোমার এখানে দেখো সবগুলো ডেটা আছে, আমরা এই ডেটা দিয়ে এই সেই এক্সেলে যদি আবার যাই, আমি আবার একটু এক্সেলে যাচ্ছি। হ্যাঁ, যে আমাদের এক্সেল ওয়ার্কশিটে আমরা যাচ্ছি আর কি। হ্যাঁ, দেখো এই যে এই প্রবলেমটা আমার প্রেজেন্ট ভ্যালু 0 আছে, প্রেজেন্ট ভ্যালু কত আছে, 0, এখন দেখা যাচ্ছে এক্সেল। হ্যালো, জি স্যার। হ্যাঁ এক্সেল, তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু 0, রেট আছে আমার এখানে 7%। 7%। 7%, হ্যাঁ। আমার নাম্বার অফ পিরিয়ড এটা আরো সহজ, এটা 5 বছর। ফিউচার ভ্যালু আছে, আট এটা হলো হাজার 8,000। হ্যাঁ, এইটা পজিটিভ। এইট আগেরটা নেগেটিভ ছিল কেন, কারণ ওই দিন এই টাকাটা সে দিয়ে দিবে তার বাচ্চার কলেজের টিউশন ফি হিসাবে, যার জন্য তার ওই টাকাটা আমরা আউটফ্লো হিসাবে দেখাচ্ছি, এটা ইনফ্লো। তাহলে এখন এখানে পিএমটি কত হবে, এই পিএমটি বের করার জন্য আমি ওই এটা সহজ, মানে আমি আগেরটা যে বের করছি ওইটাকেই যদি আমি এখানে মানে পেস্ট করি, পেস্ট করে জাস্ট আমাকে একটু এখানে ওই ইয়াটা করতে হবে কিছু, যে আমার রেট হলো কত, রেট আছে দেখো C7, হ্যাঁ, এই যে 7%। আমার নাম্বার অফ পিরিয়ড কত আছে, নাম্বার অফ পিরিয়ড আছে এই যে এনপিআর কত, এটা 5 আছে দেখো, 5 মানে C8, তাই না, আমি C8 C8। বসিয়েছি। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু 0, তো 0, আর ফিউচার ভ্যালু এই যে আমার এটা C9। হ্যাঁ, আর এটা টাইপ যদি আমি বলি টাইপটা 0, টাইপটা 0। হ্যাঁ, 0 না দিলেও চলে। হ্যাঁ, অ্যামাউন্টটা আসছে দেখো এই যে 1,000। $1,391, 0.13, এই পরিমাণ ডলার প্রতি বছর বছর জমা দিলেই 5 বছরে সে $8,000 হয়ে যাবে। এইরকম প্রবলেম সেট আমরা আরো যদি দেখি, আমি এবার আবার একটু বইয়ে যাচ্ছি। হ্যাঁ, বইয়ে দেখবা এরকম প্রবলেম আছে, যেমন এই যে ওয়ার্ম আপ এক্সারসাইজ। এই যে প্রথমটা একটা খুবই সহজ, এটা মানে বলছে যে ইয়ারলি ইন্টারেস্ট রেট হলো <1%, 0.7%। তবু দেখো, এজিউম দ্যাট এ ফার্ম মেক্স $1 ডিপোজিট ইনটু ইটস মানি মার্কেট অ্যাকাউন্ট, if this account is currently paying 0.7%, yes, that's right, <1%, তাহলে তো আমি বলছে কেউ হয়তো বলতে মানে 7%, 0.7%, বলছে যে হ্যাঁ এটা 1% এর কম, হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স বি আফটার 1 ইয়ার। এইটা এইরকম প্রশ্ন পাবে পরীক্ষায়। হ্যাঁ, তো এইটা দেখো, এইটা তাহলে কি বের করতে হবে, তুমি এখানে প্রথমে ওই যে তোমার মানে ডাটা গুলিকে সাজাও, কি কি আছে। তার কাছে আজকে টাকা আছে 2,500, এটা ডিপোজিট করবে, এইটাই তার প্রেজেন্ট ভ্যালু। এটা এটা তাই তাহলে এটা কি মাইনাস না প্লাস,
এটা মাইনাস হবে এটা না, মাইনাস হবে, কারণ সেই টাকাটা ডিপোজিট করবে, তার ডিপোজিট কাছে চলে করবে। যাবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে বলছে যে ইফ দিস অ্যাকাউন্ট ইজ কারেন্টলি পেইং 0 অর্থাৎ ইন্টারেস্ট রেট আই হলো ইন্টারেস্ট রেট 0.7। 0.07%। হ্যাঁ, তারপরে বলছে এইটা 1 বছর, তার মানে নাম্বার অফ পিরিয়ড হলো 1 ইয়ার। 1 ইয়ার। তাহলে ফিউচার ভ্যালুটা কত হবে, এটা এফবিটা তোমাকে বের করতে হবে, 1 বছর পরে তোমার কত বের করতে হবে। তাহলে তুমি ওই যে ওই সূত্রে যাবে, ফিউচার ভ্যালু যেটা সেটা দিয়ে বের করবে। তা আমি কি এটা করে দেখাতে হবে? হ্যালো, বুঝে নিয়েছো? হ্যাঁ, পারবো। আচ্ছা। তারপরে দেখো একটা 2 নম্বরটা বলছে ই বব এন্ড জুডি কম্বাইন দেয়ার সেভিংস অফ $1,260 and $975, অর্থাৎ দুইজনের মিলে 1,260 আর 975। তাহলে 2,100 2200 কত হয়, 2225 $35, $35 বোধ হয়। দুইটা যোগ করলে এত হয় না, 2235, অর্থাৎ দুইজনে মিলে $2235 তাদের আছে রেসপেক্টিভলি। এন্ড ডিপোজিট ইজ অ্যামাউন্ট অ্যান অ্যাকাউন্ট দ্যাট পেজ 2% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড মান্থলি। এখানে দেখো কম্পাউন্ডেড মান্থলি বলছে, মান্থলি হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স বি আফটার 4 ইয়ার্স। হ্যাঁ, তাহলে দুইজনেরটা আলাদা আলাদা, মানে ববেরটা তুমি বের করবে আলাদা, জুডিটা আলাদা, একত্রে না। এখানে বলছে রেসপেক্টিভলি এন্ড ডিপোজিট দিস অ্যামাউন্ট ইনটু অ্যান অ্যাকাউন্ট। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা তুমি বের করবা। হুম। যদি বলো তো যে কম, যদি কম ও সরি, দুইটা কম্বাইন করেছে। হুম, তাহলে কম্বাইন 2200। করবো না, হ্যাঁ, 2200, তাহলে কম্বাইনই করবা যেহেতু কম্বাইন কম্বাইন হলো দুই কথাটা আছে। পার্সেন্ট ইন্টারেস্ট। হ্যাঁ, 2% ইন্টার, তাহলে তোমার প্রেজেন্ট ভ্যালুটা কত, মাইনাস প্রেজেন্ট এটাই ভ্যালু প্রেজেন্ট ভ্যালু। 535। হ্যাঁ, তারপরে এইটার ইন্টারেস্ট রেটটা হলো 2%। হুম, তারপরে এইটার পিরিয়ড এখানে হলো চার পিরিয়ডটা হলো বছর 4 ইয়ার্স, কিন্তু জি স্যার। কম্পাউন্ডেড মান্থলি। তাহলে এখানে নাম্বার অফ কম্পাউন্ডিং পার ইয়ার, এটা একটা টার্ম আসছে। তাহলে এই যে 4 ইয়ার, তোমার ইন্টারেস্ট রেট 2% কে তুমি 12 দিয়ে ভাগ করবে, আর নাম্বার অফ যে ইয়ার্স 4 কে তুমি 12 দিয়ে গুণ করবে। ইন্টারেস্ট রেটটাকে সবসময় ভাগ করতে হয়, আর নাম্বার অফ ইয়ার্স কে তোমার গুণ দিতে হয়, তাইলে তোমার এটা রেজাল্ট আসবে। এখন এইটা স্যার আমি এটা আরেকবার বলেন তো, এটা কি হইলো কম্পাউন্ডিং বললে? কম্পাউন্ডেড মান্থলি বলছে, মান্থলি বললে বছরে 12 বার তারা কম্পাউন্ড চার্জ করে, প্রতি 1 মাস গেলেই হিসাব করে, করে কত ইন্টারেস্ট সেটা বের করে। যেমন ওই যে আমরা মার্জ মানে অ্যামোর্টাইজেশন শিডিউলে দেখলাম, মানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি, অর্থাৎ বছরে 4 বার করে। আর কম্পাউন্ডেড মান্থলি মানে কি, বছরে 12 বার ইন্টারেস্ট, প্রতি মাসে যা জমে তার উপরে ইন্টারেস্টটা ধরে, আবার পরের মাসে যা জমে তারপর ইন্টারেস্ট, এইভাবে 12 বছরে 12 বার তারা ইন্টারেস্ট ক্যালকুলেট করে। এটার নিয়মটা হলো বছরে যতবার কম্পাউন্ডিং হবে সেটা দিয়ে ইন্টারেস্ট রেটটাকে ভাগ করবে, আর পিরিয়ডটাকে গুণ করবে। এবার মানে ক্লিয়ার হলো? জি স্যার। জি আচ্ছা, আর স্যার। ভাগ এখানে কর মানে ইন্টারেস্টটা কমে যায় যদি এটা হ্যাঁ করে প্রত্যেক যাও, মাসে হ্যাঁ। মাসে করতেছে। হ্যাঁ, আর মানে ইয়ারলি গুণ, ইয়ারের সাথে গুণ করলে ইয়ারলি কারণ এটা করলে হলে তো টু টু এম, পার্সেন্ট আরো ইয়ে বেশি থাকে। বেড়া যায়, মানে টাইমটা বাড়ে। এখানে তোমাকে ফিউচার ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ তাদের দুজনের এই মানে কম্বাইন্ড যে ব্যালেন্স ফান্ড, এই ফান্ডটা 4 বছর পরে কত হবে। আচ্ছা, আমি এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেমন। আমি জি না হয় স্যার। আবার একটু দেখে দিই, মানে আবার যাই আমার সেই এক্সেল স্প্রেডশিটে। হ্যাঁ, জি এখানে। স্যার। আচ্ছা, এখানে দেখো আমার এই যে এটা 3 নাম্বার, আমি এটা পর এখানে দেখো আমার প্রেজেন্ট ভ্যালু আছে মাইনাস 2235। 2235। হ্যাঁ, এখানে ইন্টারেস্ট রেটটা, দেখো ইন্টারেস্ট রেটটা আছে টু টু পার্সেন্ট পার্সেন্ট 2% থাকলো, এটাকে তুমি যখন ইন্টারেস্ট রেট ওখানে সূত্রে বসাবে, তখন এই 2 কে আবার 12 দিয়ে, 2% কে 12 দিয়ে ভাগ করবে। জি স্যার। আর নাম্বার অফ পিরিয়ড এখানে আছে মানে 4 বছর। এই 4 বছরকে তুমি আবার কি করবে, ওই গুণ করবে। হুম, মানে 12 দিয়ে 4 দিয়ে গুণ করবে, তাহলে জি এখানে স্যার। বের করতে হবে ফিউচার ভ্যালুটা। ফিউচার
তাহলে আমি এখানে ফিউচার ভ্যালুটা বের করি। আমি যেহেতু এইটা এখানে ফিউচার ভ্যালু আছে, এটাকে কপি করে এখানে এনেই এটাকে জাস্ট একটু মডিফাই করলে আমাদের এটা আসে। হ্যাঁ, সূত্রটা এখানে তো আট মডিফাই। হাজার আসছে না। হুম, দাঁড়া। স্যার এখানে আমরা কোনো সূত্র বসাই না আগেরটাতে, ওর আগেরটা তো জন্য। সূত্র বসাই নাই, না, আগের কোনো ফর্মুলা ছিল না আছে, তার ছিল তো, জন্য। এই যে পিএমটি সূত্র ছিল। স্যার স্যার, এটা হুম। পিএমটি সূত্র, ও আমাদের তো আচ্ছা, ঠিক আছে, ফিউচার ভ্যালুর সূত্র। তাহলে যেহেতু ফিউচার আমরা ভ্যালু ফিউচার আমি ভ্যালু বের বসাবো। করবো। আর জি তাহলে স্যার, আমি, ঠিক আছে, সূত্র আমি নিয়ে ওই আসি। সূত্র ফর্ম। নিয়ে আসি। হ্যাঁ, এই যে জি। আমাকে ফিউচার ভ্যালু দেখো কোথায় আছে। আমরা যদি ফাইন্যান্সিয়ালে যাই, হ্যাঁ। এফভি লিখলে স্যার, এফভি হ্যাঁ, অল এফভি লিখে চলে আসে। কি দিলে, এফবি দিলে, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে তাহলে। আচ্ছা, আবার যাই ফর্মুলায়, এখানে এফবি লিখলে হবে, এ- তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এফবি, ঠিক আছে, এফবি লিখলাম। ও স্যার, গো। ওকে দিল, হ্যাঁ, স্যার ওকে দিলাম, হ্যাঁ, আসছে না? স্যার আপনার গো ছিল একটা পাশে, ওখানে দিলে। ও, আমি স্যার গো আবার দেই নাই। পিএমটি ও, চলে পিএমটি আসছে। চলে আসছে, সরি। ও, আমি তো গো দিই, ঠিক আছে। ওই তো, তোমরা তো আমার চেয়ে ভালো জানো। হ্যাঁ, এফবি দেন গো। ও হ্যাঁ, জি হ্যাঁ স্যার। জি এই স্যার। যে এফবি আসছে, ঠিক। এই যে এখন আসো রেট, কেমন? রেটটাতে তুমি কি করবে দেখো। রেটটা যদি এটা ইয়ারলি হলো হতো তাহলে হচ্ছে, 2%ই লিখতে, তাই না? হ্যাঁ কিন্তু, 2%ই লিখতে, কিন্তু এখন এটা বলছে মান্থলি। হ্যাঁ, মান্থলি আছে, তাহলে কম্পাউন্ড। 2 লিখে তুমি পার্সেন্টেজ দিবে, তারপরে ডিভাইডেড বাই 12। হ্যাঁ, ওহো, 2%, তাহলে স্যার শুধু, হ্যাঁ টু। আহ, আমি তো আমার এখানে এটা স্যার পার্সেন্টেজ আমাদের জায়গায় স্যার ডলার আমরা মনে সাইন হয় সেল আছে। সেল ভ্যালুটা দিয়ে দিই তাইলেই হ্যাঁ, হয়। হ্যাঁ, সিলেক্ট করলে ভালো হয় স্যার। আচ্ছা, না, ঠিক আছে। সেল ভ্যালু দিলাম না এখানে। সেল ভ্যালু আমরা কখন দেই? যখন আমরা ওই যে মানে কন্টিনিউয়াস একটা টেবিল চার্টে যাই, তখন যেহেতু এটা ইন্ডিভিজুয়াল কেস, এটাতে আমি এমনি ম্যানুয়ালি বসে দিলে হয়। তবু ঠিক ওকে আছে। নাম্বার অফ পিরিয়ড তুমি দেখো, আমাদের এখানে 4 বছর আছে না? হ্যাঁ, এই জি স্যার। 4কে তুমি গুণ দাও, 4 × 12। হ্যাঁ, বাট বছরে 12 বার করা হয়। পিএমটি এখানে নাই, কেমন, এটার কোনো পিএমটি পিএমটি নাই। জিরো হ্যাঁ, এটার প্রেজেন্ট ভ্যালু হলো ওই যে যে অ্যামাউন্টটা আমরা এই যে মাইনাস। বাইশশো স্যার এটাকে পঁয়ত্রিশ মাইনাসই বসাবো? যেহেতু টাকা চলে যাচ্ছে, আমার তো স্যার এই টাকাটা। প্লাস মাইনাসে কি মানে ক্যালকুলেশন ভুল হয়? হ্যাঁ, হ্যাঁ, ভুল হবে। অনেক সময় প্লাস সব, এর নিয়ম কি, একটা প্লাস হতে হবে, একটা মাইনাস হতে হবে। অর্থাৎ তুমি যদি টাকাটা ডিপোজিট করো, এটা জি। প্রেজেন্ট ভ্যালু মাইনাস হবে আর ফিউচার ভ্যালুটা প্লাস হবে। প্লাস। আবার যদি আজকে যদি তুমি প্রেজেন্ট ভ্যালুটা পাও, হ্যাঁ, হ্যাঁ, আজকে টাকাটা পেয়ে থাকো, এটা পজিটিভ, পরে এটা পজিটিভ। ফিউচার ভ্যালুটা নেগেটিভ হবে। হিসাবে। ওকে। হ্যাঁ, এখন মানে এদের টাইপটা দুজনের জিরো। মধ্যে হ্যাঁ, হ্যাঁ, টাইপ জিরো। জিরো। এখন দেখো এইটা দুইজনের এই টাকা মিলে ওই যে 4 বছর পর এটা 2420.99, হ্যাঁ, মানে $2421 পরিণত হবে। হ্যাঁ, $2421 হবে। এত বেশি তো হয় নাই স্যার। বছর তো, ওদের তো ইন্টারেস্ট রেট কম, 2%। আসলে ইন্টারেস্ট রেট যত বেশি হলে অ্যামাউন্ট বেশি হতো আর কি। জি স্যার। হ্যাঁ, এইরকম পরীক্ষা এভাবে আসলে তোমরা নিজের এটারে মানে ফর্মুলেট করে নিবে যে এটা কি এখানে বের করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আ- এই আজকের টাকাটাকে ধরবে প্রেজেন্ট ভ্যালু, আর কত বৎসর সেটাই নাম্বার অফ পিরিয়ড, ইন্টারেস্ট রেট, আর টার্মিনাল ভ্যালুটাকে আমরা ধরবো ফিউচার ভ্যালু। এখন এর মধ্যে দেখবে কোনটা মিসিং আছে, সেই মিসিংটাই তোমাকে বের করতে হবে। এটা হলো টাইম লাইন, একটা টাইম লাইন আছে, টাইম লাইনের মধ্যে জিনিসগুলো বসিয়ে দিলে আমরা অনায়াসে বের করতে পারি। তাহলে দেখছো, এটা এইভাবে তুমি কিন্তু বাকিগুলি বের করবে। এই হলো তোমাদের মানে আহ যেহেতু তোমরা প্রথম দিন দিচ্ছ, তোমাদের কোশ্চেন সহজই করব, ঠিক আছে? যেহেতু তোমরা সবার আগে জি পরীক্ষা স্যার, দিচ্ছ আমাদের তোমরা। কোশ্চেন সহজ করেন, স্যার কারণ জি আমরা তো আর স্যার। গ্রীষ্মকাল স্যার আমার প্রচুর, হ্যাঁ, সত্যি প্রচুর হয় জীবনে, ফাইন্যান্স এগুলি করে নেই, লাস্ট এ- জিনিসের মাথার উপর দিয়ে যাচ্ছে। না, না, এই যে
এগুলি মানে তুমি একটু ইয়ে করো, দেখো এরপরে পরেরটা দেখো, E3 দেখো, গ্যাব্রিয়েলে একজন নাম আর কি, জাস্ট ওন টু গ্যাব্রিয়েল। পয়েন্ট ফাইভ মিলিয়ন ইন দ্য স্টেট লটারি। তাহলে এইটা সে লটারিতে টাকা পেয়েছে, হ্যাঁ, তাহলে এইটা তার কি হলো, প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট পজিটিভ, তাই না? টাকাটা সে পজিটিভ। পেয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এখন বলছে ইয়েস। শি ইজ গিভেন দ্য অপশন অফ রিসিভিং এ টোটাল অফ $1.3 মিলিয়ন নাও, অর্থাৎ আজকে সে ওয়ান, তার মানে লটারি কোম্পানি বলছে যে ঠিক আছে, এই 2.5 ওয়ান। মিলিয়ন থেকে তুমি 1.3 মিলিয়ন আজকে নিয়ে যাও। হ্যাঁ, আর ওকে। বাকি টাকাটা তুমি পরবর্তীকালে ওই কিস্তিতে নাও আর কি। এইটা একটা বলছে, অর শি ক্যান ইলেক্ট টু বি পেইড $1 লাখ এট দ্য এন্ড অফ ইচ অফ দ্য নেক্সট 25 ইয়ার্স। অথবা বলছে যে তুমি আগামী 25 বছরে 25 বছর। প্রতি বছরের শেষে 1 লাখ করে 1 লাখ করে পাবে। না। হুম, was if Gabriele can earn 5% annually on her investment from a strict economic point of view, which option should she take? Was it 2.5 মিলিয়ন লটারি সে উইন করেছে, এইটার মধ্যে থেকে বলছে যে এবং সেই লটারি কোম্পানি তাকে দুইটা অপশন দিছে। এই 2.5 মানে কি, $25 মিলিয়ন, $25 লক্ষ, তাই না? বলছে যে জি এই পঁচিশ স্যার। লক্ষ ডলার তুমি আগামী 25 বছরে বছরে 1 লাখ 1 লাখ করে নাও, অথবা আজকে 1.3 মিলিয়ন নিয়ে যাও, এটা 25 বছর তুমি জমা দিয়ে রাখো, 25 বছরে তোমার কাছে 5% ইন্টারেস্টে, যেটা এখানে তার দুইটাই ক্যালকুলেশন করতে হবে। একটা হলো যে আজকে সে 1.3 মিলিয়ন, 25 বছর এটা যদি ব্যাংকে ইয়ে করে রেখে দেয় রাখে, তাইলে হলো যে কত তার টাকা আসবে? আসবে। আর যদি সে আগামী 25 বছরে প্রতি বছর বছর $1 মিলিয়ন করে পায়, তাহলে 25 বছর পরে ওই টাকাটার মূল্য তার কত হবে? তো 2.5 মিলিয়ন কিন্তু সে আজকে নিবে না। না, হ্যাঁ, সে যেমনই হোক লটারিরা দিবে না। লটারি দিবে না, তারে বলছে যে ওই যে বলছে যে তুমি একবারে তোমার দিব না, 25 বছরে টাকাটা তুমি 1 লাখ 1 লাখ 1 লাখ করে পাবে। তো এখন কোন অপশনটা তার জন্য বেটার হবে? নিয়ম হলো সে বলতে পারে যে না, আমি 2.5 মিলিয়ন আজকেই নিব, কিন্তু ওখানে হয়তো এটা মানে বলছে যে না, তোমার আজকে নিলে তুমি 13 লক্ষ ডলার নিয়ে যাও, এইটা তুমি ব্যাংকে জমা দিয়ে রাখো, রাখলে তোমার 25 বছরে যা হয়। আর অথবা তুমি আগামী প্রতি বছর 1 লাখ 1 লাখ করে 25 বছরে 25 লাখ নাও। তাহলে এখানে দুইটা ক্যালকুলেশন আছে, তাই না? একটা হলো যে তোমার প্রেজেন্ট ভ্যালু মানে 1.3 মিলিয়ন মানে 13 লাখ, এবং এইটার এরপরে কম্পেয়ার করবো যে কোনটা ভালো হচ্ছে। হ্যাঁ মানে দুইটার মধ্যে কম্পেয়ার করবে। তুমি আজকে 13 লক্ষ ডলার নিয়ে ব্যাংকে ডিপোজিট করে রাখো, 25 বছরে কত করে আসে। হ্যাঁ, এইটা একটা। অথবা সে আগামী 25 বছরে মানে পিএমটি বাবদ প্রতি বছরে বছরে 1 লাখ করে পেলে 25 বছরে অ্যামাউন্টটা কত হবে? তাহলে তোমার দুইটা ক্যালকুলেশন এখানে আছে। আমি একটু ক্যালকুলেশন গুলো আবার একটু মানে সেই এক্সেলে দেখাই দিই, কেমন? এক্সেলে তোমাদের একটু জি শেয়ার স্যার। করি। তাহলে দেখো প্রথম অপশনটা, যেটা অপশন মানে ধরো এখানে তুমি এভাবে লিখবা যে অপশন 1, হ্যাঁ, অপশন 1 যেটা, অপশন 1-এ বলছে যে তুমি ওই আজকে একবারে ওয়ান পয়েন্ট 1.3 মিলিয়ন থ্রি মানে কি? মিলিয়ন টাকার তার নিচ্ছে। মানে অপশন 1 হইলো প্রেজেন্ট ভ্যালু হলো তার 13 লক্ষ ডলার, তাই না? এটা কিন্তু পজিটিভ, কারণ টাকাটা সে আজকে পাচ্ছে। আজকে হ্যাঁ, পাচ্ছি। এ- জি। এবং এটার নাম্বার অফ পিরিয়ড এনপিআর, এটা বলছে যে 25 বছর সে টাকাটা ব্যাংকে রাখবে, কত 25 বছর রাখবে। আরেকটা হলো যে রেট এটা ইন্টারেস্ট রেট, 5%। সরি, রেটটা হলো কত পার্সেন্ট? ফাইভ ফাইভ পার্সেন্ট তাই না? পার্সেন্ট 5%। তাহলে 5% হলে এই টাকা থেকে তার এফবিটা কত হবে, ফিউচার ভ্যালুটা কত হবে, এফবি কত, এটা বের করবে। তা আমরা এটা, আর একটা অপশন 2 হলো, যেটা সেটা ধরো এরকম আছে। অপশন 2-তে বলছে যে ভাই তুমি আজকে মানে প্রেজেন্ট ভ্যালু বাবদ, হ্যাঁ,
পিভি বাবদ তুমি কত নিয়ে মানে কিছুই পাবে না, এখন কিছু পাবে না, আজকে তোমার কিছুই দিব না, পাবে না। তুমি 25 বছর মানে নাম্বার অফ পিরিয়ড এন্ড পিআর, এটা 25 বছর ধরে তুমি টাকাটা পাবে। তুমি পিএমটি, এই যে পিএমটি পাবে কত করে, পিএমটি এক বলছে সেই 1 লাখ করে লাখ পাবে, এটা করে পাবে যেহেতু পাবে, এটা পজিটিভ তাই না, পজিটিভ। পজিটিভ 1 লাখ। স্যার আর ইন্টারেস্ট রেটটা হলো এটাও 5% ফাইভ মনে হয়। 5%, 5%। তাহলে এটার ফিউচার ভ্যালুটা কত হবে, এটার ফিউচার ভ্যালুটা কত হবে? তাহলে এটার ফিউচার ভ্যালু আমরা প্রথমটা বের করি। হ্যাঁ, এই যে প্রথম অপশন যেটা, তো ফিউচার ভ্যালু বের করলে আমরা তো ওই যে ওইভাবে যেতে পারি। এফবি আছে এখানে প্রথমেই আছে, ওই তুমি যা, রিসেন্ট ইউজ করছি। হ্যাঁ রিসেন্ট ইউজ করছি। রেট আছে কত, 5%, রেট এটা হলো 5%। 5%। তারপরে নাম্বার অফ পিরিয়ড আছে 25। 25 বছর। পিএমটি এখানে নাই, এটা তো পিএমটি নাই, এটা একবারে আজকে দিয়ে দিচ্ছে, বলছে 25 বছর পরে তোমার টাকা কত জমা হয় দেখো, পিএমটি 0। 0। আর প্রেজেন্ট ভ্যালু এইটা আজকে এই প্রেজেন্ট যে ভ্যালু 13 লাখ, 13 লাখ। হ্যাঁ, আর 0। তাহলে এইটা কত আসছে, মানে 44,02,261। যদিও সে আজকে 25 মিলিয়ন পাচ্ছে, কিন্তু তারা তাকে যেই টাকাটা দিয়ে দিবে, বলছে এইটা তুমি 25 বছর ডিপোজিট করে রাখো, তাহলে তার আসছে এটা 44,02,261। কেমন? ও আর পরেরটা এই যে অপশন 2 দেখো, এইটাও আমরা ফিউচার ভ্যালু বের করব। তো ফিউচার ভ্যালু বের করলে আমাদের সেই এফবি রিসেন্টলি যেহেতু ব্যবহার করছি, আমার ইন্টারেস্ট রেট আছে 5%, স্যার আমার নাম্বার অফ পিরিয়ড 25 ইয়ার্স। হ্যাঁ, পিএমটি আছে এখানে পিএমটি হলো 1 লাখ। আমার 1 লাখ। হ্যাঁ, আমার প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু ভ্যালু 0। 0, আজকে কিছু দিবে না এই টাকা। তা আমি সেটা দেখলাম, এটা আসে 47,72,709.88, মানে $710 হয় নাকি? তাহলে দুইটার মধ্যে তুমি এখন কোনটা কম্পেয়ার, কোনটা নিবে? এই যে এখন দুইটা ফিগারের মধ্যে কোনটা বেশি? সেকেন্ডটা নিব স্যার। হ্যাঁ, সেকেন্ডটা তাহলে সেকেন্ড বেশি। অপশনটা তুমি মনে করো যে হ্যাঁ এই সেকেন্ড অপশনটা নিলে আর কি। হ্যাঁ, তো এইটা এইরকম অঙ্ক মানে থাকলে এখানে ক্যালকুলেশন, আমি মোট 10টা থাকবে এখন, সেটা ফিউচার ভ্যালু দুইটা তিনটা থাকতে পারে, পিএমটি দুইটা থাকতে পারে, হ্যাঁ 10টার বেশি না। ঠিক আছে, তাহলে এইরকম অঙ্ক যদি আসে তোমরা সেই অঙ্কগুলো করবে। তা আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, মানে আবার বইয়ে যাই, আমার বইটাতে আবার শেয়ার করি। হ্যাঁ, তো এটা তো গ্যাব্রিয়েলেরটা গেল। হ্যাঁ, তারপরে এইটা দেখো, এই যে এইটা অবশ্য অনেকগুলো কয়েকটা আছে, এটা দরকার নেই। এই যে জ্যাক এন্ড জিলেটটা তো করালাম। হুম, তারপরে ফিউচার ভ্যালু ক্যালকুলেশন উইথ রেফারিং টু দ্য প্রোগ্রাম ফাংশন অন ইউর ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর, বেসিক ফর্মুলা দিয়ে তুমি করবে আর কি। এই যে এখানে এরকম 5টা কেস। হ্যাঁ, 5টা কেস। কেস এ বলছে যে ইন্টারেস্ট রেট 12%, নাম্বার অফ পিরিয়ড এন, বি হলো 6, 3, সি হলো এখানে অ্যামাউন্টের উপরে প্রথমে লেখা আছে। এই যে এখানে ধরছে যে মানে ভ্যালু ইন ইচ অফ দ্য কেস শো ইন দ্য ফলোইং, অর্থাৎ এখানে তোমার অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট দেয়া নাই, কিন্তু অ্যামাউন্টটা বলা থাকবে এখানে কত টাকা তুমি জমা দিচ্ছ। এই যে $1 মাত্র, তারা বলছে $1, তো এত $1 মান কত? $1। $1। তাহলে এইটার এত কম। ফিউচার ভ্যালু বের করবা, কি বের করবা? ফিউচার ভ্যালু। মানে এখানে হয়তো আমরা অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেবো, $1 বলবো না, অন্তত $100, $1000 বা $1,00,000, $1টা দিয়ে বলবো না আর কি। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কেস, যেমন এ রেট আছে 12%, পিরিয়ড আছে 2, আর প্রেজেন্ট ভ্যালু আছে ওখানে ধরো ওই $100, সাপোজ $100, তো $100 মাইনাস হবে আর কি, তাহলে ফিউচার ভ্যালু বের করবা।
ঠিক বি সি ডি এটা আছে। পরের অঙ্কটা দেখো, ফিউচার ভ্যালু, উই হ্যাভ $100 টু ইনভেস্ট। $100 আছে ইনভেস্ট করার, হ্যাঁ। তো এই $100 ইনভেস্ট করবে তুমি, ইফ ইউ ক্যান 12% ইন্টারেস্ট, অ্যাবাউট হাউ লং ডাজ ইট টেক ফর ইউ 100 ইনভেস্টমেন্ট টু গ্রো টু $200? তাহলে $200 হবে, এটা ফিউচার ভ্যালু। হ্যাঁ, $100 আজকে প্রেজেন্ট ভ্যালু আছে $100, ইন্টারেস্ট রেট আছে 12%, আর ফিউচার ভ্যালু আছে $200। তাহলে তুমি বলো এখানে কোনটা বের করতে হবে তোমার? কোনটা নাই, মিসিং কোনটা? এন, এনটা নাই, পিরিয়ডটা নাই, এটাই তো তাই না? পিরিয়ড। এইটাতে তুমি তাহলে নাম্বার অফ মানে পিরিয়ড বের করবে, হ্যাঁ। আমরা ফিগার মানে এই ডাটাগুলো একটু মনে রাখলাম, আমরা যাই আমাদের সেই আবার ইয়াতে যাই, এক্সেলে যাই, কেমন? এখানে আমাকে বের করতে হচ্ছে যে দেখো আমার বলা আছে যে আমার প্রেজেন্ট ভ্যালু দেয়া আছে, হ্যাঁ, পিবি দেওয়া আছে। পিবি দেওয়া আছে কত আমার? $100, তাও সেটা -100, হ্যাঁ, কারণ আমি টাকাটা আছে ইনভেস্ট করব। ইন্টারেস্ট রেটটা আছে কত? রেটটা আছে 12%, বারো হ্যাঁ। পার্সেন্ট হ্যাঁ, তারপরে ফিউচার ভ্যালু দেয়া আছে, দেখো এফডিটা দেওয়া আছে 200। $200, হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখো এখানে আমার টাকাটা যাচ্ছে, তাই এটা মাইনাস, আর এই টাকাটা আমি পাবো প্লাস। তাহলে প্লাস। এখানে আমার মানে এই যে এনপিআরটা কত, এনপিইআর, সেটা বের করতে হবে, তাই না? তাহলে এনপিআর, এনপিআর বের করতে চাইলে তুমি ফাংশনে যাও, হ্যাঁ, ফাংশনে দিয়ে এই যে এখানে এনপিআর লিখবো স্যার। এনপিইআর, হ্যাঁ, নাম্বার অফ পিরিয়ড, গো, আসছে? জি স্যার আসছে এনপিআর শুট। আসছে। এখন তুমি এটার মধ্যে বসিয়ে দাও, তোমার রেট আছে কত পার্সেন্ট? 12%। হ্যাঁ, পিএমটি নাই, 0। পিএমটি 0। তারপরে প্রেজেন্ট ভ্যালু আসছে দেখো তোমার $100, ফিউচার ভ্যালু ফিউচার আছে ভ্যালু তোমার $200, $200। আর টাইপটা 0। তাহলে দেখো এটা অ- মানে 6 ইয়ার্স অন 6.12 ইয়ার্স, এত বছরে এই টাকাটা $200 হবে, হ্যাঁ। জি এইরকম মানে ছোট ছোট অঙ্ক থাকবে, করতে লাগবে এক একটা অঙ্ক করতে 1 মিনিট জি লাগবে। স্যার হুম, এগুলো ক্লিয়ার। বুঝলে? এখন এই যেগুলো আমি করে দিলাম স্যার এগুলো এখন প্র্যাকটিস এগুলো কর, স্যার। একটু প্র্যাকটিস করবা, স্যার একটা ইফেক্টিভ ইন্টারেস্ট, প্রশ্ন আছে। হ্যাঁ। ইফেক্টিভ ইন্টারেস্ট স্যার। ইফেক্টিভ ইন্টারেস্ট বের করা খুবই সোজা, হ্যাঁ। ইফেক্টিভ ইন্টারেস্ট বের করা কিভাবে, কেমন? এই যে আমি ইফেক্টিভ ইন্টারেস্ট, এটা ইআইআর, কেমন? ইআইআর বলি এটাকে, কি বলি? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ধরো দেয়া আছে কত পার্সেন্ট? 12%, হ্যাঁ, 12%। এটার সাথে আরেকটা জিনিস থাকতে হবে, ওই যে পেমেন্ট পার, কেমন? পেমেন্ট পার ইয়ার, এটা মনে রাখতে হবে। বছরে, যেমন ধরো ওই যে আমরা আগের প্রবলেমটা দেখলাম, বছরে 12 বার করি আমরা, হ্যাঁ, মানে মান্থলি করা হয়। এটার থেকেই তুমি কিন্তু ইআইআরটা বের করবা। এই যে এখানে বইয়ে লেখে, তোমাদের ইয়াতে লেখা ইফেক্টিভ, কেমন? EFFECTIV, ইফেক্টিভ। তোমাদের ইয়াতে এক্সেল ইফেক্টিভ লেখা আছে, তো তুমি ফাংশনে যাও, যে ইফেক্টিভ দাও, কেমন? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এই ইফেক্টিভ আসছে, ইফেক্ট আসছে, তাই না? এইটা, এটা খুবই সহজ। এখানে দেখো এই যে নমিনাল, এই যে যেটা ইয়ারলি দেওয়া দেওয়া হয়, সেটাই আমার নমিনাল, হ্যাঁ। নমিনাল কত? 12%, হ্যাঁ। আমি কি নমিনাল ক্যালকুলেট করেছি নাকি? না, নমিনাল না, আমার নমিনাল রেট হলো ও, 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 আচ্ছা আচ্ছা, আমার তো ইফেক্ট সিলেক্ট করার কথা, ঠিক আছে।
তাহলে আমি তাহলে আবার একটু যাচ্ছি, হ্যাঁ। ও, নমিনাল আসছে। তা ইফেক্টিভ আসবে তো নিচে, এখানে থাকার কথা। আচ্ছা, নাই। আমরা ইফেক্টিভ রেট বা ইফেক্ট, এই স্যার যে ইফেক্ট নিচেরটা, আসছে নিচেরটা এখানে। ইফেক্ট এইবার আসবে, হ্যাঁ। এখানে খুব সহজ, নমিনাল রেট কত পার্সেন্ট আছে? নমিনাল যেটা হলো বছরে, যেটা 12%, হ্যাঁ। আর এই যে 12%। NPROI, নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, হ্যাঁ, এটা আছে কত? 12। এটা 12 চলছে আর কি আনসার। এই যে তাহলে এত পার্সেন্ট, 12.68% বা 12.7%, হ্যাঁ। এইভাবে বের করবা। এইটা আরো সোজা, এটা করতে মিন 10 সেকেন্ড। হ্যাঁ। এটা তো ফর্মুলা দিয়ে বের করতে পারবো, মানে এটা আহ, আসলে কি বোঝাচ্ছে? আসলে বুঝতে, যেমন ধরো ওই যে বলা হলো যে তুমি ব্যাংকে টাকা রেখেছো, হ্যাঁ। তোমাকে বছরে, মানে ইয়ারলি তারা দিচ্ছে 10%, কিন্তু তারা প্রতি মান্থলি, মাসে তোমার ইন্টারেস্টটা ক্যালকুলেট করে। তাহলে তোমার ইফেক্টিভ রেটটা কত? তাহলে ওই যে তুমি 10% হলো নমিনাল রেট, আর নাম্বার অফ, মানে পেমেন্ট পার ইয়ার, সেটা হলো তোমার 12। এইটা দিয়ে দিলেই এটা চলে আসবে ইফেক্টিভ রেট। ইফেক্টিভ মানে হলো, যেমন আরেকটা আছে উল্টা, ধরো তুমি ব্যাংক থেকে লোন নিলা, হুম। তুমি লোন নিয়েছো 12% হারে। এখন তারা বলছে, ভাই আমাদেরকে কিন্তু প্রতি মাসে মাসে আমরা তোমার এই লোনের উপর ইন্টারেস্ট হিসাব করব। তাহলে এটা কম্পাউন্ডেড মান্থলি। তাহলে তুমি ওই 12 আর 12, বাস, এই যেটা আমরা এখন করলাম, তাহলে তোমার আসলে তুমি নিয়েছো তাদের ইয়ারলি 12%, কিন্তু আসলে দেখো তোমার এটা 12.7% গিয়ে দাঁড়ায়। এটা হলো জি স্যার, ইফেক্টিভ বুঝছি। রেট। ক্লিয়ার? আর কোনটা আচ্ছা লাগবে বলো? স্যার, এস্থেটিক্স এর ট্রেন্ড একটা দেখতেছি, ট্রেন্ড। ও, স্টেটেড ট্রেন্ড, হ্যাঁ। আচ্ছা, ট্রেন্ড আর ইন্টারসেপ্ট, হ্যাঁ ঠিক আছে, তুমি স্টেটের এখানে লেখো, এই যে ইন্টারসেপ্ট, হ্যাঁ। ইন্টারসেপ্ট লিখে আমি এই ভ্যালুটা এখানে বের করব। আমরা ফাংশনে যাই। এখানে তুমি ওই লেখো, হুম, এই যে ইন্টারসেপ্ট লেখো, কথা লিখে এটা দাও। আসছে, ইন্টারসেপ্ট আসছে না? এই যে, দেখছো? জি স্যার Yes. আসছে। তাহলে ইন্টারসেপ্ট তুমি লেখো। ইন্টারসেপ্ট হলো, এটার জন্য তোমার ডাটা সেট লাগবে, হ্যাঁ। এখন ধরো আমি, আচ্ছা, একটা ডাটা এখানে দিচ্ছি, যে কতগুলো ওয়াই এর কতগুলো মান দিচ্ছি, হ্যাঁ। ওয়াই এর কতগুলো মান দিতে হবে, নোন ওয়াই আর নোন এক্স, হ্যাঁ। এখন এইটা তাহলে করার আগে আমাকে একটা ডাটা সেট, ধরো এই যে এইটা ধরো এক্স, হ্যাঁ। এটা এক্স, এটা ধরো ওয়াই। যেমন ধরো আমি এক্স দিলাম, এক্স 12, যখন ওয়াই ধরো তখন 30, আবার এক্স যখন ধরো 15, ওয়াই ধরো তখন হয়তো ওয়াই এর মান হলো 28। আবার ধরো এক্স এর মান যদি 18 হয়, ওয়াই এর মান হলো ধরো 25, হ্যাঁ। এক্স এর মান যদি আমার 20 হয়, ওয়াই এর মান ধরো গিয়ে 22। এক্স এর মান ধরো আমার 22, ওয়াই এর মান হলো 20। কয়টা মান হলো? 5টা, না 6টা? 5টা, কেমন? 5টা দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। এখন তুমি আসো ইন্টারসেপ্ট বের করার জন্য, মানে যদি আসো তাহলে ওই ফাংশনে যাও, যে এই যে ইন্টারসেপ্ট আসছে আমার রিসেন্টলি, আমি ইন্টারসেপ্ট দিলাম। এখন নোন ভ্যালু অফ ওয়াই, তাহলে নোন ভ্যালু অফ ওয়াই দেখো, এই যে এইটা, এগুলি না, এই এই যে এই কয়টা তো হলো আমার ওয়াই এর মানে গিভেন ভ্যালু, তা আমি সেই ওয়াই এর গিভেন জি ভ্যালুটা এখানে স্যার। বসিয়ে দিলাম। আর নন ভ্যালু অফ এক্স, মানে এই যে এক্স এর এই রেঞ্জটা বসিয়ে জি দিলাম। স্যার। আমি জাস্ট ওকে দিলাম, এটাই আসে যে 42.8955, হ্যাঁ। এটাকে আমি মানে একটু আরো প্রেসাইজ করে মানে লিখি, তাহলে এটা ধরো 42.90, এটাই ইন্টারসেপ্ট, হ্যাঁ। ইন্টারসেপ্ট মানে কি, তোমরা তো লিনিয়ার ইকুয়েশন করেছো, ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স, করেছো না? জি স্যার। এই এক্স এটাই হলো ইন্টারসেপ্ট, যেটা কনস্ট্যান্ট ইকুয়েশনে। আর ওই যে বি এক্স, এক্স এর সাথে যে কোফিশিয়েন্ট,
হ্যাঁ, জি স্যার। সেটার নাম হলো স্লোপ। স্লোপ। সেটার নাম হলো স্লোপ। তাহলে আমি এবার স্লোপ। স্লোপ, স্লোপটা বের করি। হ্যাঁ, না, কোফিশিয়েন্ট না কোরিলেশন আলাদা, সেটা আলাদা, সেটা আলাদা। হ্যাঁ, সেটা ওই এক্স ওয়াই দুইটা ডাটা সেট লাগবে। সেটার জন্য আমাদের এক্স ওয়াই এর দুইটা ডাটা সেট লাগবে, একটা এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা লাগবে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তো এখন আমি স্লোপ যখন বের করবো, ঠিক আমি এখানে লিখলাম, লিখে আমি দেখো আমার ফাংশনে যাই, ফাংশনে দিলে এখানে কিন্তু স্লোপটা আসছে বোধহয়, নাকি নাই? নাই। স্লোপ লিখে সার্চ দিই। হ্যাঁ, সো স্লোপ লিখে আমরা সার্চ দিই, সেটাই ভালো। হ্যাঁ, এস এল ও পি স্লোপ, দেখো এই যে স্লোপ আসছে, চলে আসছে আসছে। না? হ্যাঁ, জি স্যার। স্লোপটা লিখে তুমি ওকে দাও। ওকে। ওকে দিয়ে ঠিক এখানে নোন ওয়াই নোন নোন এক্স। ওয়াই। তারপরে এক্স এর নোন। এখন ওকে দাও। এই যে স্লোপের মান আসছে -1 টু -1.028। এইট হ্যাঁ, 0 বা 1.03 মাইনাস। তাহলে তোমার ইকুয়েশনটা দাঁড়ালো এরকম। হ্যাঁ, যে ওয়াই ইজ ইকুয়াল টু, এই স্লোপটা হলো এ, ইন্টারসেপ্টটা হলো বি। বুঝতে পারছো? ওয়াই ইজ ইকুয়াল টু যে -1.03 প্লাস 42.90 এক্স, এটাই হলো ইন্টারসেপ্ট এন্ড স্লোপ। এখন তুমি বলছো যে আরেকটা মান বের করবো আমরা, কি? ট্রেন্ড, নাকি? ট্রেন্ড। হ্যাঁ। ট্রেন্ড ভ্যালু। হ্যাঁ, ট্রেন্ড ভ্যালু বের করলো তুমি, ঠিক এখানে ট্রেন্ড ভ্যালু। ট্রেন্ড ভ্যালুটা কি? ধরো এই যে এক্স আর ওয়াই এর তো আমরা দুইটা ফাংশন, দুইটা সম্পর্ক পেলাম। হ্যাঁ, এখন জি স্যার। এখানে কোন একটা, মানে এইখানে দেয়া নাই কিন্তু এমন একটা ভ্যালু, ধরো এখানে নাই, আমার কাছে 29 নাই, কেমন? যদি এক যদি 29 হয়, ইফ এক্স ইজ 29, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? ওয়াই এর মানটা কত হবে? ও হ্যাঁ, স্যার, আচ্ছা, এটা হলো ট্রেন্ডটা এইটা ট্রেন্ড। হ্যাঁ, রিপ্রেজেন্ট ট্রেন্ড করে। করবে। হ্যাঁ, তো এখন তুমি সেই ট্রেন্ডটা বের করার জন্য এখানে যাও, গিয়ে তুমি এখানটায় ওই ট্রেন্ড কথাটা লিখে গো তে যাও। ট্রেন্ড, হ্যাঁ, আসছে, ট্রেন্ড আসছে না? জি স্যার, ট্রেন্ড হ্যাঁ, আসছে। আসছে। তো এখন দেখো এখানে ওই ডায়লগ বক্স যেটা আসছে, সেখানে নোন ওয়াইএস, তোমার ওয়াই নোন গুলি আছে, এই যে এই কয়টা নোন ওয়াইএস আছে না, যেগুলো হ্যাঁ। দেয়া আছে, এই সেটটা। জি আর স্যার। পরেরটা আছে নোন, অন এক্স। নোন অ্যাক্সেস। তাহলে অ্যাক্সেস যেগুলো দেয়া আছে। হ্যাঁ, এইটা তারপরে পর্যন্ত। দিলাম তারপর নতুনটা হলো নিউ 29। এক্স, নিউ এক্স হলে 29 দিলাম, আমার মানটা আসছে। এই যে যদি যদি এক্স এর মান 29 হয়, তাহলে ওয়াই এর মানটা হবে 13। এবার বুঝে গেল এটা? হুম, জি স্যার। এই তো এইভাবে বের করা। 13.07 ট্রেন্ড ভ্যালু। এখন যে কোনো মানের জন্য, ফর এনি ভ্যালু অফ এক্স, যেটা আমাদের রেঞ্জের মধ্যে নাই, ধরো এক্স এর মান যদি সাপোজ 17 হয়, তাহলে আমরা এখানে এই যে আমাদের ওয়াই এর মানটা হলো এখানে 13.07। এখন ধরো ওয়াই এর মান হলো আমার 17, 17। হ্যাঁ, তো এক্স এর মান, তাহলে ওয়াই এর মানটা কত হবে? তুমি এটাও বের করতে পারো তোমার ওই ফর্মুলাতে গিয়ে। ভাই তুমি একটু বের করে দেখি তো, কেউ একজন আমাকে একটু বের করে দেখাও তো। আচ্ছা, তোমাদের কাছে এক্সেল স্প্রেডশিট তোমরা খোলা রেখেছো? দেখো এটা আসছে 25.41, মানে এক্স যদি 17 হয়, তাহলে ওয়াই এর মান 25.41 হয়। হুম,
আর কোনো কিছু জানার আছে? না, এই হোয়াট ইউ ওয়ান্ট টু রাইট। স্যার তাহলে আমাদের এক্সাম হচ্ছে 25 মার্কের হচ্ছে। 25 মার্ক না, 25টা কাউন্টেড টোয়াইস। কেমনে হবে টোয়াইস? তুমি যে এই যে মানে সফট কপিটা আমার গুগল ক্লাসরুমে পাঠিয়ে দিবে, হ্যাঁ, জি স্যার। এক্সেল ফাইলটা। এক্সেল ফাইলটা, হ্যাঁ। সেটার জন্য 25 মার্ক। আর তুমি জি যে ওই জি। যে বুকলেট, কোশ্চেন বুকলেট দেখবো না যেটা, হ্যাঁ ওটার মধ্যে স্যার। তুমি যে হ্যাঁ। আনসার গুলি লিখবে সুন্দর করে, সেটাও দেখবো। আমি দুইটা মিলিয়ে দেখবো যে দুইটা ঠিক আছে কিনা। এক্সেলে দেখবো যে তোমার ফর্মুলেশনটা ঠিক আছে কিনা, নাকি তুমি কারোটা দেখে উঠিয়ে দিয়েছো, নাকি ও চ্যাট জিপিটি দিয়ে করে নিয়ে আসছো। ওখানে দিলে তাদের ফর্মুলেশনটা অন্যরকম থাকবে। তুমি অ্যাকচুয়ালি এক্সেল দিয়ে করেছো কিনা সেটা চেক করবো। এই যে আমি, তুমি ধরো এই যে ভ্যালুটা বের করলা, এটা আমি তখন সফট কপিতে গিয়ে এই ফাংশনে ক্লিক করে আমি দেখবো যে আসলে ঠিক আছে কিনা এটা, হ্যাঁ। তো এই চেক করাটার জন্য থাকবে তোমার মার্ক, ওই যে কি বলে, 25। এটা 25 মার্ক। আর বিশ তুমি যে মার্ক কোশ্চেন যে দিব, সেইখানে তুমি আনসার গুলো লিখেছো সুন্দর করে, ব্যাখ্যা দিয়েছো। যেমন ব্যাখ্যাটা কি, যেমন বললা যে ফর এ গিভেন ভ্যালু অফ x29, the corresponding value of y will be 13.07, বা ফর এ গিভেন ভ্যালু অফ, না না, শুধু এটার মানটা কত সূত্র তো আসছে। এক্সেলে। এটা তাই না? স্যার অ্যাটেন্ডেন্স আর 10 বাকি মার্ক 40 মার্ক 10 কোথা মার্ক। থেকে? আর তোমাদেরকে আমি একটা মানে প্রজেক্ট পেপার দিব, সেটা 1 মাস সময় দিব, নভেম্বরের শেষ সপ্তাহে তোমরা জমা দিবে, হ্যাঁ। ও আচ্ছা। ওখানে একদম বলা থাকবে ওইটা তোমরা কি, তোমরা তো অ্যাকাউন্টিং একটা পার্ট আছে না, অ্যাকাউন্টিং এ ধরো, হ্যাঁ হ্যাঁ, স্যার। অ্যাকাউন্টিং সাইকেল বলে একটা কথা আছে। অর্থাৎ অ্যাকাউন্টেন্টরা একটা ট্রানজেকশনটা হলো তাদের র ম্যাটেরিয়াল, এটাকে প্রসেস করে তারা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানায়। আমি হ্যাঁ এরকম র স্যার। ম্যাটেরিয়াল দিয়ে দিব। তুমি এই এই এক্সেলেই এরকম একটা টেমপ্লেট বানিয়ে দিবে যে আমার ট্রানজেকশনটা আমি এক জায়গায় শুধু এন্ট্রি দিব, আমার বাকি সবগুলোতে অটো আপডেট হবে, লেজারে আচ্ছা স্যার। আপডেট হবে, ট্রায়াল ব্যালেন্সে আপডেট হবে, এবং ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে গিয়ে সেটা আপডেট হবে। আচ্ছা আমরা আচ্ছা স্যার। ট্রেডিশনালি ম্যানুয়ালি আমরা সব জায়গায় আলাদা আলাদা করি, হ্যাঁ। আর এখানটা হবে যে আমি এক জায়গায় শুধু এন্ট্রি দিব একবার, অনলি ওয়ান্স আই উইল give the entry of any transaction, but ultimately it will be updated in all other areas of the accounting cycle. অ্যাকাউন্টিং সাইকেলের ওকে মধ্যে স্যার। এটা আমি একটা কোশ্চেন তোমাদেরকে ওখানে আমি দিয়ে দিব, আমি ম্যানুয়ালি করে দিব। এই ম্যানুয়ালি কুইটাকে তোমরা একটা পার্টের সাথে আরেকটা পার্টকে কানেক্ট করে দিবে, ওই যে এক্সেলে লিঙ্কিং করব। এক্সেলে, হ্যাঁ। এটা, তো এটা তোমাদেরকে আমি স্যার এক এটা তো মাস পরে। সময় পরে, এবং এটা তোমরা গ্রুপে করো, 4 জন 3 জন 2 জন, একজন হলে একজনে করতে পারো, হ্যাঁ। ইউ ক্যান আচ্ছা ডু স্যার। ইট ইন এ গ্রুপ অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার উইল বি 4। ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার পরীক্ষার জন্য আমাদের বোঝা এই হয়ে গেছে হ্যাঁ, প্রিপারেশন এই কোথায় যে কোথায় নেব। প্রফেশনে কি কার নেবে এখন তো বুঝেছো। জি স্যার।